2017 বিলু রাক্ষস, 2018 পিউপা, 2019 রিলিজ করে পার্সেল। তারপর তো 20-21 কোভিড, 23 রিলিজ করে নিহারিকা। বিএসসি ফিজিক্সে, বিটেক অ্যাপ্লাইড ফিজিক্সে হঠাৎ করে আমরা শুনলাম ইন্দ্রাশিস দা ছবি পরিচালনা করছে। এই ডিসিশনটা কেন নিলে হঠাৎ করে? পড়াশোনা ছেড়ে আমি আফ্রিকা চলে যাই। বাংলায় এমন অনেক ছবি হচ্ছে যেগুলো বক্স অফিস হিট নয়। যখন নেটফ্লিক্সে আসে ছবিটা 2 সপ্তাহ টানা টপে ছিল, 1 ছিল। আজকে নিহারিকা দেখেছেন লোকে, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে অ্যামাজন। মানে নিহারিকাতেও দেখেছি বা বিলু রাক্ষসেও সেক্সুয়ালি ডিপ্রাইভড ওই ক্যারেক্টারগুলো, এবং তোমার পিউপাতেও তার বান্ধবী তাকে ছেড়ে চলে যায়, বা পার্সেলেও। তো এইটা দেখাও কেন? হ্যাঁ, লোকের কাছে মোস্ট অফ দ্য লোকের ছবি মানেই এন্টারটেনমেন্ট। আমি স্ক্রিপ্ট রাহুলকে নিয়ে লিখেছিলাম, রাহুল রাজি না হলে কি হতো আমি জানি না। আর একটা জিনিস আমি লোকের মধ্যে দেখেছি, যখন ছবি একটু সিরিয়াস ছবি হয়ে যায় লোকের মধ্যে একটা রিটার্ডেশন কাজ করে, যে বাবা খুব সিরিয়াস ছবি, খুব মাথার উপর দিয়ে যাবে, দেখবো না। কারণ আমি এটা দেখেছি যে এরকম একটা ভাবনা কাজ করে, হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। কারণ আমি সবসময় চেষ্টা করেছি ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হোক এবং ছবিটা সিনেমাটিক ক্রাফট মেনে সাধারণ মানুষের কাছে উপভোগ্য করা যায় কি। যেমন পার্সেলের ঋতুপর্ণাই ছবিটি প্রযোজনা করেছিলেন, এবং ঋতুপর্ণাকে ভেবেই আমি একটা স্ক্রিপ্ট করেছি, সেটা পার্সেল। সিনেমা ইজ নাথিং বাট এ টিম ওয়ার্ক। এই টিমের সাথে আমার কাজ করতে খুব ভালো লাগে, এই জন্য নতুন পাতা সাথে নন্দিনীর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি নন্দিনী, এই পডকাস্ট চ্যানেলের হোস্ট। আমাদের সঙ্গে আজ রয়েছেন এমন একজন ফিল্ম ডাইরেক্টর যার প্রত্যেকটা ছবি নিয়মিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, যার ছবির চরম বাস্তবতার মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। কর্পোরেট দুনিয়ার উচ্চ পদের দায়িত্ব সামলে নিজের সম্পূর্ণ প্যাশন দিয়ে তিনি একটার পর একটা ছবি আমাদের উপহার দিয়ে চলেছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ফিল্ম ডাইরেক্টর মিস্টার ইন্দ্রাশিস আচার্য। ওয়েলকাম ইন্দ্রাশিস দা টু নতুন পাতা সাথে নন্দিনী। থ্যাংক ইউ। বিএসসি ফিজিক্সে, বিটেক অ্যাপ্লাইড ফিজিক্সে, যদিও এই সাবজেক্টগুলো আমার সবসময় মাথার ওপর দিয়েই যেত। তারপর বিগ ফোরে এতটা বছর কাটিয়ে হঠাৎ করে আমরা শুনলাম ইন্দ্রাশিস দা ছবি পরিচালনা করছে। এই ডিসিশনটা কেন নিলে হঠাৎ করে? না, ছবি পরিচালনা আমি যখন করেছি তখন আমি বিগ ফোরেই ছিলাম। আচ্ছা। আমি 2016-তে প্রথম, 2015-র শেষে আমার প্রথম ছবি বিলু রাক্ষস। তখন আমি ভেরি মাচ ইনটু বিগ ফোর। আমার রিলিজ করে বিলু রাক্ষস 2017-য়, তারপরে রিলিজ করে 2018-য়, তখনও বিগ ফোর। 2017-য় বিলু রাক্ষস, 2018-য় পিউপা, 2015-তে আমি বিলু রাক্ষস শুট করি, 2016-তে পিউপা শুট করি। তারপরে 18-তে কোনো ছবি রিলিজ করে না, 2019-এ রিলিজ করে পার্সেল। তারপর তো 20-21 কোভিড, 23 রিলিজ করে নিহারিকা। এই 2022-এর ফেব্রুয়ারি মাসে আমি ছেড়ে দিই আমার 17 বছরের পুরনো কোম্পানি। ছেড়ে দিই এই কারণে যে আমার মনে হয়েছিল এবার আমার নিজের কিছু করা উচিত। একটু মনোটোনাস হয়ে যাচ্ছিল জীবনটা। তো সেক্ষেত্রে আমার হাতে তখন 2টো ছবি ছিল, 3টে ছবি ছিল, নিহারিকা, গুড বাই মাউন্টেন এবং গাজনের ধুলোবালি। তো সেই সময় ভেবেছিলাম, এবং আরো কিছু অফার ছিল, সেগুলো আর হয়ে ওঠেনি নানান কারণে। তো ওই জন্য আমি তখন ডিসিশন নিয়ে আমাকে একটু কনসেন্ট্রেট করে আমি 3 বছর বা 2 বছর দেখতে চাই যে ছবিটার ব্যাপারে আমি আরো একটুখানি এক্সপ্লোর করতে চাই এই জগৎটাকে, ওই জন্য চলেছে। এই কনসাল্টিং ফার্ম থেকে মানে তুমি তো একটা কনসাল্টিং ফার্মে ছিলে, সেটা একটা আলাদা দুনিয়া, এই ছবির দুনিয়াটাও আলাদা। তো তোমার কোন বিশ্বাসটা ছিল যে না, আমি এই এই ছবি পরিচালনার কাজটাই ভালো করতে পারবো, মন দিয়ে করতে পারবো? ভালো করতে পারবো কিনা আমি জানি না। আমি সারা জীবন খুব আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটুখানি অন্যভাবে বাঁচবো। এটা আমার অনেকেই জানেন যে 2004 সালে আমি একটা চাকরি করতাম এখানে, সেটা ছেড়ে দিল্লিতে আমি একটি ইনস্টিটিউটে ভালো মানে আমি সিলেক্টেড হই। সেটা জিডি করতে গিয়ে আমি আফ্রিকা একটা সুযোগ পাই। আমি জিডিতে গিয়েছিলাম, সেখানে আফ্রিকায় সুযোগ পাই। তো ওই ইনস্টিটিউটে পড়াশোনা ছেড়ে আমি আফ্রিকা চলে যাই, যেটা কোনো কারণ ছিল না। আমি এখানে আফ্রিকা যাবার লোভে আমি আফ্রিকা যাই, এবং আমি
অদ্ভুত জীবন কাটাই আফ্রিকায়। 1 বছর প্রায় আফ্রিকায় কাটাই। আফ্রিকায় কাটাবার পর নানান ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ফিরে আসি। একটুখানি ভয়তেই ফিরে আসি। তো অনেক জায়গা আফ্রিকা, তখন কেনিয়া, তানজানিয়া আমি একা একা ঘুরে বেড়াই কিছুদিন। ফিরে আসার পরে এক বন্ধু বলে, চাকরি করবি? আমি বললাম, না। তখন আমি এসে একটা জায়গায় ইনস্টিটিউটে ভর্তি হই এসএপি শেখার কোর্সে। তো সেই সময় এক বন্ধু আমাকে বলে, চাকরি করবি? তো বললাম, হ্যাঁ করলে হয়, এমনি তো কিছু করছি না। তো সেই ক্ষেত্রে আমাকে ইন্টারভিউতে ডাকা হয় এবং সিলেক্ট হয়, এবং তখন থেকে আমি বিগ ফোরেই ঢুকে পড়ি। তারপরে এই বিশ্বাসটা কখন এলো যে তুমি ছবি? ছবি করার বিশ্বাস আমার তখনও হয়নি। ওই 2009 সালে আমার মা 2006 সালে আমার মা ক্যান্সারে ডায়াগনোজড হন। তো ওই সময় দেখতাম একটা একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হলো আমার মধ্যে। এরকম তো পেন আমি দেখিনি আমার চোখের সামনে কাউকে। তো তখন আমি বেরোবার জন্য কিছু একটা চাইছিলাম। আমার মা খুব ভালো গান গাইতেন, বাবা খুব ভালো গান গাইতেন। আমি গল্প পড়তে খুব ভালোবাসতাম। লেখালেখি করতে একটু একটু ভালোবাসতাম। মিউজিক আমার খুব প্রিয় বিষয়। আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের অসম্ভব ভক্ত। ওই সবগুলোকে অ্যামালগামেট কি করে করা যায়, সেই চেষ্টায় আমি একটা বিষয় খুঁজছিলাম। তো আমার সাথে এই সময় আলাপ হয়েছিল বরুণ চন্দ্রের। তো উনি বললেন, তুমি সিনেমা বানাতে পারো? তো বললাম, হ্যাঁ সিনেমা বানাতে পারি। তো ওই সময় শর্ট ফিল্ম বানাই আমি, লিভিং বিয়ন্ড দ্য লাইন বলে। এবং ওই শর্ট ফিল্ম বানানোর পরে, খুব খারাপ শর্ট ফিল্ম একটা বানিয়েছিলাম, ওটা চোখে দেখা যায় না, কিন্তু সামহাও ওটা একটা হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, বেশ বড় ফেস্টিভ্যাল ছিল ওই সময়, বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টরের প্রাইজ দেয় আমাকে। তো সবার যেমন ভুল বিশ্বাস হয়, আমার ভুল বিশ্বাস হলো যে আমি সিনেমা বানাতে পারবো। তারপরে আমি অনেক কটা ছোট ছবি বানাই। তখন আমার মধ্যে একটা মজা এসে গেল যে আমি সিনেমাটা বানাবো। সিনেমা বানাবই, ভালো বানাতে পারি বলে নয়। সিনেমার জগৎটা আমার খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো? আমার খালি এটা মনে হতো যে এই এক জীবনে আমি অনেক জীবন বেঁচে আছি। মানে আমার ওই ট্রেনে যেতে যেতে যখন দেখতাম দূরে ওই ছোট্ট কুঁড়ে ঘরগুলোয় আলো জ্বলছে, আর ওই গাছে ঘেরা, পেছনে পুকুর, আমি তো ওই বাড়িতে কারা থাকে, আমার থাকতে ইচ্ছে হতো ওই বাড়িগুলোয়। সম্ভব না থাকা। আবার যখন আমি বিদেশ যেতাম, তখন বড় বড় বিল্ডিং গুলো দেখে মনে হতো এই বিল্ডিং যদি টপ বা ফ্লোরে গিয়ে আমি চেয়ারে বসি তখন কেমন লাগতো। সেটাও সম্ভব নয়। সম্ভব হচ্ছে, সবগুলোই সম্ভব করা হচ্ছে সিনেমা। ঠিক এই নেশায় আমি সিনেমায় এসেছি। আমি সিনেমা কেমন করতে পারি না করতে পারি, দ্যাট ওয়াজ ইম্যাটেরিয়াল টু মি। এই যে জীবনটা বাঁচছি আমি, এই বিলু রাক্ষসে যে একটু একটু আগে আমাদের গল্প হচ্ছিল, যে একটা পুরো টিম, আমার তো অফিসের পুরো টিম এই ছবিটা সাহায্য করেছিল, পার্টিকুলার একজন বেশি ফান্ড করেছিল। তো এই যে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা একটা ট্রেন ধরে নর্থ বেঙ্গল, সেখানে লোকেশন খুঁজছি। বেড়াতে গেলে তো লোকে এইভাবে ঘোরে না বা খোঁজে না, আমরা যেভাবে খুঁজছি, এইটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল জীবনে। তো এইটার নেশাতেই আমি সিনেমা করি, এখনো করি। এই যে তুমি বললে যে ওই ট্রেন দিয়ে যেতে যেতে ছোট্ট কুঁড়ে ঘর বা একটা অনেক উঁচু বিল্ডিং এর ওপর তলাটায় থাকলে কেমন লাগতো, আমার মনে হয় তোমার প্রত্যেকটা ছবিতে তুমি এই ব্যাপারগুলোকে ভীষণ মানে বাস্তবতার সঙ্গে ফুটিয়ে তোলো। মানে আমরা যারা তোমার সিনেমা দেখতে ভালোবাসি, তাদের মনে হয় যেন আমাদের ঘরের গল্প। বিলু রাক্ষসকে মধ্যে যদি ঢুকি, তো সেখানে বিভিন্ন আশা আকাঙ্ক্ষাকে সে জলাঞ্জলি দিয়ে নিজের ভেতরের যে ফ্রাস্ট্রেশনটা বা তুমি বলো রাক্ষসের ব্যাপারটা সে বের করে নিয়ে এসছে। তা এটা কি কোনোভাবে তোমার আত্মকথন বলতে পারি, বিলু রাক্ষস? আমার সব ছবি আমার অভিজ্ঞতা থেকে লেখা, টু সাম এক্সটেন্ট। কিছু ছবি কিছু ছবির কিছু জায়গা বাদে আত্মকথন ঠিক নয়। তবে হ্যাঁ, আমার একটা ভাবনা চিন্তার জগৎ আছে। মানে আমি যদি এই জীবনটা আমার হতো, তাহলে আমি কি হতে পারতাম। এই যে প্রথম কথাটা বললাম না, সিনেমায় ওই বাড়িটায় বেঁচে থাকলে আমি কিভাবে বেঁচে থাকতাম, সেটা আমার নিজস্ব একটা ভাবনার জগৎ আছে। সেটা আমার নিজের পড়াশোনা, নিজের অভিজ্ঞতা, নিজের চেতনা দিয়ে আমি ডেভেলপ করি। সেটা কতটা সে তার কাছাকাছি যায়, কতটা দূরে থাকে, সেটা আমি জানি না। সেটা যারা ওইখানে থাকেন, যারা ওইভাবে বড় হয়েছেন, তারা বলতে পারবেন। এবার সেটারও তো পারমুটেশন কম্বিনেশন থাকে। যিনি বলবেন তিনি হয়তো কিছু প্যারামিটার তার মতো মিলবে, কিছু মিলবে না। আবার অন্য জায়গায় যেভাবে থাকে তার কিছু আলাদা প্যারামিটার হয়। তো ওভারঅল আমি যতটা কাছাকাছি পৌঁছতে পারি ওদের, সেটা চেষ্টা করি। তোমার প্রত্যেকটা সিনেমার নামকরণগুলো একটু অন্যরকম হয়। এইটা কি করে ভাবো? সিনেমার নামগুলো পিউপা। নামগুলো ভাবাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার কাছে। হ্যাঁ, তবে আমি চেষ্টা করি একটু অন্যরকম নাম দিতে। একটা মজাও আছে, আবার একটা সিরিয়াসনেস ব্যাপার থাকে। তো এটা আমাকে বলেছিলেন, আমি প্রসঙ্গত বলি যে বুদ্ধদেব দাশগুপ্ত বিলু রাক্ষস দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং আমাকে একদিন ফোন করে বললেন, নিজে থেকে ফোন করেছিলেন, আমার তখন হাত কেঁপে গেছিল, উনি ফোন করে বলছেন যে
আমি বুদ্ধদেব দাশগুপ্ত বলছি, আপনি ইন্দ্রাশিস বলছেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ। আপনি মানে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলছেন? আমি বলছি, হ্যাঁ পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলছি। তো আপনি বলছেন আপনি কি বানিয়েছেন আপনি জানেন না, মানে এরকম সিনেমা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এরকম কেউ বানাতে পারে এই সময় দাঁড়িয়ে। তো এটা আমার কাছে বিরাট পাওয়া, এবং বলতে পারেন আমার পরবর্তী ছবি করার ক্ষেত্রে এই এই প্রেরণাগুলো আমাকে খুব কাজ দিয়েছে। পিউপাতে যদি আমরা ঢুকি, সেখানেও দেখি যে একটা নিজের মনের সাথে একটা দ্বন্দ্ব। মানে একটা হয় না যে আজকালকার ছেলেমেয়েরা যেটা চায় যে একটা ভালো চাকরি করব, বিদেশে যাব, হাই-ফাই লাইফস্টাইল লিড করব। এবং তারপর সেগুলো সব অ্যাচিভ হয়ে যাওয়ার পর একটা সময় গিয়ে বাবা-মার কথা মনে পড়ে। কিন্তু যখন ফিরে আসে তখন আবার মনে হয় যে ওই লাইফটা মনে হয় আমি খুব মিস করছি। এটা তো তুমি ইটার্নাল কনফ্লিক্ট অফ হিউম্যান মাইন্ড আমার মনে হয়। যা পাওয়া হয়ে যায়, তারপরে নতুন কিছু পেতে ইচ্ছে করে, নাহলে পুরোনোকে আবার ভালো লাগতে শুরু করে। তুমি সেইটাই বোধহয় পিউপাতে অনেকটা অনেকটা সেই তুলে রকম ধরেছো। দেখিয়েছি আমি, অনেক আমি নিজেকেও কিছুটা দেখেছি ওখানে, পিউপাতে খুঁজে পেয়েছি কিছুটা কিছু যেহেতু বহু বছর আমি কর্পোরেটে চাকরি করছি, এখনো করছি, আমি দেখেছি মানুষ আসলে আহ, খুব ইরেগুলার স্টেট অফ মাইন্ডেও থাকে, যে মাইন্ডটা ওকে বলে যে আমার বিদেশ গেলে টাকা পয়সা হবে, বা পিয়ার প্রেশার, আমি ওর তো গেছে দেখেছি, ওর অনেক টাকা পয়সা হয়েছে, অনেক কিছু করতে পারছে যা আমি এখানে থেকে করতে পারছি না। আবার যেতে গেলে তার পা সরে না, ওখানে গেলে আমাকে একলা হয়ে যেতে হবে, আমি একলা হয়ে যাব, আমার কেউ থাকবে না, আমাকে নিজে রান্না করতে হবে, অনেক রকমের কনফ্লিক্ট কাজ করে। সেই কনফ্লিক্টের জন্য তখন অজুহাত খোঁজে যে এইটা এর জন্য আমি যেতে পারলাম না। তো ধরা যাক আমার খুব জিলিপি এবং পান্তুয়া খেতে ইচ্ছে করছে, আমার কাছে যখন একটার পয়সা আছে, এবার দোকানে আমাকে বলল দাদা জিলিপি তো নেই, শুধু পান্তুয়া আছে, আমি বেঁচে গেলাম। এই কনফ্লিক্টের মধ্যে আমাকে যেতে হলো না, যদি জিলিপি থাকতো মুশকিলে পড়ে যেতাম ডিসিশন নিতে। তো আমার মনে হয় পিউপাতে রাহুল বা শুভ্র শুভ্র, কোথাও বোধহয় একটা অজুহাত খুঁজছিল থেকে যাওয়ার। তো এরকম মানুষও আমি অনেক দেখেছি যাদের খুব ভালো ক্যারিয়ার হতে পারতো, তারা যায়নি, সেটা ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে বলছি আমি। তারা কেউ কেউ ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়াকেই সার্ভ করার জন্য থেকে গেছে, খুব আইডিয়ালিস্টিক ভাবে সেটা দেখেছি। কেউ বাবা মার জন্য থেকে গেছে, কেউ একদম কোনো কারণ না ছাড়া থেকে গেছে যে আমি বাইরে যাবো না, তাদের কুপমণ্ডুকও বলা যেতে পারে, আমি দেখেছি। মানে কিছুদিনের জন্য মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কিছুদিনের জন্য যেতে বললেও তারা যেতে চাইতো না। এবং কিছুদিন পরেই আমি দেখতাম যখন ঝড় বৃষ্টি হচ্ছে, দুজন নামছে তারা আর কি, তার বাবা এসছেন বা মা এসছেন, আমি একটা 25-26 বছরের ছেলের কথা বলছি, তার বাবা মা আসছেন তাকে পৌঁছে দিতে, তখনই বুঝে যেতাম আর কি সে কেন যেতে চাইছে না। তারা এখনো এরকম অবস্থাতেই থাকেন, এটা ভালো খারাপের আমি দিকে যাচ্ছি না, বাট এই যে এক্সপ্লোর করার জায়গাটা, এটা আস্তে আস্তে হয়তো চলে যায় তাদের কাছে। তো পিউপার তো সব মিশনই একটা সংমিশ্রণ হ্যাঁ আছে। তুমি ওখানে স্বেচ্ছামৃত্যুও দেখিয়েছো। আহ, স্বেচ্ছামৃত্যু আমি দেখাইনি, এটা মার্ডারই দেখিয়েছি। মানে যিনি স্বেচ্ছামৃত্যু মানে হচ্ছে যিনি মারা যাবেন তিনি উইশ প্রকাশ করছেন যে আমাকে মেরে ফেলো। সেটা তো প্রদীপ বাবুর ছিল না, ওই রকম সিচুয়েশন ছিল না, কিন্তু হ্যাঁ তাকে তো যেতে হলো। আবার পার্সেলের ক্ষেত্রেও যদি আমরা দেখি সেখানেও একটা ঠুনকো দাম্পত্য জীবন দেখিয়েছো, সেটাও খুব বাস্তব আজকালকার দিনে দাঁড়িয়ে। হুম। মানে এই ব্যাপারগুলো তুমি ভাবো কি করে যে তুমি ভাবো আগে থেকেই না তোমার ছবি যখন তুমি গল্পটা বানাও হয়ে যায়? আহ, ইনস্টিংটিভ, আমি স্ক্রিপ্টের ব্যাপারে একটু ইনস্টিংটিভ, আমার কি ঘটে চলেছে কি হতে চলেছে আমি অত ভাবি না, এর জন্য বহু স্ক্রিপ্ট মাঝপথেও বন্ধ হয়ে যায়। তো যেখানে যেমন এগোচ্ছে, যেমন পার্সেল কে পার্সেল পাঠাচ্ছে কিন্তু আমার কাছে কোনো সময় ইম্পর্টেন্ট হয়নি, আমার কাছে এফেক্ট ইম্পর্টেন্ট হয়েছে, অর্থাৎ এই পার্সেল আসার পরে যে কি এফেক্ট হচ্ছে একটা সংসারে, সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়েছে। আমাদের যারা ধরো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, বা মফস্বলে থাকছি, তাদের মাথায় আসে না যে আমরা এরকম পরিচালকের জীবনটা বেছে নেব। তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাইছো? মানে তোমার ছোটবেলা থেকেই কি তুমি এই পরিবেশটাতেই মানুষ হয়েছো যে না আমাকে ছবি পরিচালনার না না না, কাজটাতেই আমি কোনোদিন ভাবিনি ছবি পরিচালনা করবো। আমার কোশমিন কালেও কেউ আমার ফ্যামিলিতে ছবি পরিচালনা করেন বা ছবির জগতে কেউ ছিলেন, এবং আমিও কোশমিন কালে ভাবিনি আমি সিনেমা পরিচালনা করবো। এই জগৎটা আমার কাছে বরাবরই একটা ইউটোপিয়ান জগৎ লাগতো, একটা দূরের বাস্তব জগৎ লাগতো। ওই সেই একবার শুরু করেছিলাম কাজ করতে, তারপরে ঢুকে গেছি এখানে। হ্যাঁ, আমি ক্রিয়েটিভ কিনা জানি না, আমি কোনো আর্টিস্ট কিনা আমি নিজে জানি না, কিন্তু আমার ভালো লাগতো ভাবতে, আমার নিজের ভালো লাগতো। ওই যেটা বললাম আর কি, ওই এক জীবনে বহু জীবন বেঁচে থাকতে ভাল লাগে, ঘোরাঘুরি করতে ভাল লাগে, একসাথে কাজ করতে ভাল লাগে। সিনেমা ইজ নাথিং বাট এ টিম ওয়ার্ক। এই টিমের সাথে আমার কাজ করতে খুব ভালো লাগে, এই জন্য আমি করি। তো এবং তোমার ছোটবেলাটা কেমন ছিল একটু শুনি। আমার ছোটবেলা খুব ভালো ছিল। আমার যা কিছু আজকে হয়েছি এবং যা কিছু আজকে হয়নি,
আমার এই ছোটবেলার জন্য। আমি থাকতাম বালিতে, আমার বাড়ির পেছনে একটা জামরুল গাছের বন ছিল, তার পেছনে একটা ছোট্ট বাড়ি ছিল, তার পেছনে আর একটা বাড়ি ছিল, আর তার পেছনে একটা বিরাট ঝিল ছিল, সেই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। সেই ঝিলের পাশে দিল্লি রোড, দিল্লি রোডের ওপর রেল লাইন, ডানকুনি লাইনটা, এবং তার মাঝে মাঝে শরৎকালে এখানে এত কাশফুল ফুটতো যে অপূর্ব দৃশ্য হতো। আর সেই ঝিলের মধ্যিখান দিয়ে ছোট ছোট, ঝিলটা একদম বাঁদিকে বেঁকে যেত, সেখান দিয়ে চর উঠতো, সেই চর উঠে রেল লাইন অব্দি যাওয়া যেত। তো আমরা সন্ধ্যা, এবং আমাদের জায়গাটা ছিল একদম বাঁশবন, মাঠ আর জঙ্গলে ভর্তি। তো আমরা ছোটবেলায় অনেক টিম তৈরি করে আমরা এরকম বিভিন্ন রকমের জায়গায় যেতাম, বাঁশবনে গল্প করতাম, রেল লাইনে যেতাম, মালগাড়ির ওখানে দাঁড়াতাম। সে এক অদ্ভুত সময় আর কি আমার। তো ওইখান থেকে নানান ওইসব অদ্ভুত সময় হলে কিছু খারাপ সময়েরও প্রভাব এসে পড়ে মানুষের জীবনে। তো বাবা ভাবলেন যেখানে রিস্ক হয়ে যাবে ছেলেকে রাখা, তখন বাবা কলকাতায় চলে এলেন। কিন্তু ওই জীবন আমাকে আজও টানে। হ্যাঁ, অনেকে মফস্বল থেকে তো বেরোতে আমার পারে ভীষণ না। পছন্দ মফস্বল। কেন? কোথা থেকে পছন্দ এই মফস্বলটা? যে বললাম, আমার ছোটবেলাটা এমন ভাবে আমার সাথে জড়িয়ে গেছে, ওখান থেকে বেরোতে চাই না। মানে শহর আমার এই মুহূর্তে আর ভালো লাগে না। এক্সাক্টলি। তোমার সামনেও বললে দুটো ছবি মুক্তির একটা অপেক্ষায়। একটা ছবি, আচ্ছা। সেটা কবে, সেটা দেখতে পাবো কবে সেটা আমরা? জানি না, সেটা আমার প্রযোজক যবে চাইবেন তবে হবে। কিন্তু প্রযোজক এখন কিছু চাইছেন না বলেই আমার মনে হচ্ছে। তবে উনি খুব উৎসাহী ছবিটা নিয়ে, মাঝে মাঝেই বলেন ছবিটা করতে হবে, ছবিটা করতে হবে, কিন্তু আবার করে ওঠেন না। দেখা যাক কি হয়। তোমার যে ছবিগুলো তুমি বানাচ্ছ, আ তার একটা পার্টিকুলার দর্শক আছে। হুম। তার বাইরে অনেকেই তোমার মানে অনেকে দেখবে এবং সেটা আমার মনে হয় না বুঝবে। তো তোমার কখনো মনে হয়নি যে সেই দর্শকগুলোকেও তুমি না, টানবে? আমার এটা মনে হয় না। আমার ছবি না বোঝার মতো কোনো ছবি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ মানুষকে আসলে দেখানো হয় না এবং আমি পৌঁছতে পারি না। এই দুটো। কিছুটা আমার অপারগতা এবং অক্ষমতা, যে আমি লোকের কাছে পৌঁছতে পারি না। সিনেমা যেভাবে পৌঁছে দেয় প্রযোজকরা মানুষের কাছে, বা মিডিয়ারা আমাকে হেল্প করেন, কিন্তু সে অর্থে যেহেতু আমার কোনো প্রযোজক সেভাবে নেই, আমি কোনো নেগেটিভ ইয়েতে এক্সকিউজ দিচ্ছি না। আমি পৌঁছতে পারি না, আমার অক্ষমতা। আমার বিশ্বাস, যদি পৌঁছতে পারতাম মানুষ ছবিটা দেখতেন। বিলু রাক্ষস ৫ই হলে চলেছিল, খুব যে বড় ফুটফল হয়েছিল তা নয়, খুব প্রশংসা হয়েছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল ছবিটা। যখন নেটফ্লিক্সে আসে, ছবিটা ২ সপ্তাহ টানা টপ টপে ছিল, ওয়ানে ছিল। আজকে নিহারিকা দেখেছেন লোকে, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে অ্যামাজন প্রাইমে। আর লোকে দেখছেন না বা বুঝছেন না, তখন আজকেও আমার কাছে মেসেজ আছে বিলু রাক্ষস নিয়ে, পিউপা বলছি, নিহারিকা নিয়ে। এবং পিউপা তো ভেরি ওয়েল অ্যাক্লেমড ফিল্ম, প্রায় ১৭টা পুরস্কার পেয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। তো লোকে দেখে দেখে না, তা ঠিক কথা নয়। একটা হচ্ছে আমার ছবি দেখাতে দেওয়া হয় না, এবং দ্বিতীয় হচ্ছে আমি পৌঁছতে পারি না। তোমার ছবি দেখাতে দেওয়া হয় না, এইটা কেন? এই ব্যাপারটা? দেখাতে দেওয়া হয় না দুটো কারণ। একটা হচ্ছে যে প্রযোজকদের যে সীমিত ক্ষমতা, হয়তো 4টে হলে রিলিজ করলো, 5টা হলে রিলিজ করলো, এটা কটা লোক দেখবে আমাদের তো। এবং পোস্টার পড়ে না কোনো। পোস্টার যে খুব ভালো জিনিস আমি তাও বলি না, আমি নিজে পার্সোনালি পছন্দ করি না, খুব নোংরা একটা ব্যাপার পোস্টার, দেয়াল নষ্ট করে বা কিন্তু সবাই লাগায়, সেটা করতে হয়। তো সেভাবে হোর্ডিংও থাকে না, মানে লোকের কাছে পৌঁছয় না। আমি আমার ছেলে রিলিজ হওয়ার ২ বছর বাদেও শুনেছি যে এই ছবিটা কি রিলিজ হয়ে গেছে, এই ছবিটা কি। এর ফলে একটা নাম্বার অফ হলস যদি বাড়ানো যায়, প্রাইম টাইম যদি দেয়া হয়, ইদানিং আমি প্রাইম টাইমটা পাই, কিন্তু ওই একটা করে শো হয়, সেখানে আমার যেহেতু প্রচার কম, সেহেতু ওই প্রচার হতে হতে ভালো ছবিটা যখন বাড়ে, তখন হল থেকে চলে যায় ছবিটা। ফলে সে অর্থে আমি কাউকে দোষ পাই দিচ্ছি না, এবার দেখাতে দেওয়া হয় না। মানে একটা বড় প্রমোশন খুব দরকার ছবির, সেটা আমার কোনো ছবিরই খুব একটা হয়নি। পার্সেলের হয়েছিল, ছবিটা শুরুও হয়েছিল খুব ভালো, কিন্তু কোভিড বন্ধ করে দেয় ছবিটাকে। বাকি তো সব ছবি আমাদের নিজেদের, এবং সেভাবে কোনো প্রযোজক নেই। আরেকটা যেটা খুব জানতে ইচ্ছে করে, তোমার ছবিগুলো, তোমার ছবি আমি শুধু বলবো না, বাংলায় এমন অনেক ছবি হচ্ছে হুম যেগুলো বক্স অফিস হিট নয়, হুম। সেভাবে নয়, বক্স অফিসে হিট সেভাবে নয়। তো বক্স অফিসের ছবিকে হিট বানাতে গেলে তার জন্য কি অন্য কোনো আলাদা গল্প বা আলাদা কিছু ভাবতে হবে? যেমন ধরো আমি তোমায় বলছি, এই যে এই হিন্দি সিনেমার কথাই বলি, ধুরন্ধর বলে একটা সিনেমা এসছে রিসেন্ট, বা অ্যানিমাল বলে কোনো সিনেমা এসছে, সেগুলোতে অতিরিক্ত ভায়োলেন্স, অতিরিক্ত সেক্সুয়ালিটি দেখানো হয়েছে। তো এই জিনিসগুলো বক্স অফিস হিটের জন্য কি ভীষণ দরকার? একটা সেন্সেশন তো তৈরি করতে হয় মাসের কাছে। মাস মাস ইজ ড্রিভেন বাই সেন্সেশনস।
এবং আমার এটা মনে হয় সেই সেন্সেশনটা যদি না থাকে মাসের মধ্যে বা ছবি দেখার আগে সেন্স অফ লস যদি কাজ না করে সেই ছবি খুব একটা হিট হয় না। এবং কি করে সেটা আনা যাবে সে ফর্মুলা আমার জানা নেই। চেষ্টা করে একজন নায়ক থাকতে হবে, সে যে ছবি করুক সেই ছবির লোক কিছু অন্তত যাবে। দ্বিতীয় হচ্ছে সেই ছবির মধ্যে এমন কিছু একটা একটা কিছু ক্লিক করে যেতে হবে সে প্রচারের সময়, যে প্রচারটা লোকের মধ্যে লোকের কানে পৌঁছতে বাধ্য হবে। এই ছবিটা দেখতে আমি বোর হব না। হ্যাঁ, লোকের কাছে মোস্ট অফ দ্য লোকের কাছে ছবি মানেই এন্টারটেনমেন্ট। বা সে যদি মনে হবে এই ২ ঘন্টা সময় ১.৫ ঘন্টা সময় প্রচন্ড এন্টারটেন্ড হব, লোকে ভিড় করবে। কিন্তু সে লোকের কাছে পৌঁছতে হবে। সে এন্টারটেনমেন্ট মানে যে সারাক্ষণ নেচে গানা নাচে গানে এন্টারটেনমেন্ট তা নয়। সিরিয়াস ব্যাপারেও এন্টারটেইনড হয় লোকে। সেটা আমি দেখেছি পিউপাতে এবং নিহারিকায় হ্যাঁ, পার্টিকুলারলি। অবশ্যই। এবং প্রচুর, প্রচুর পরিমাণে লোক, যে মানুষকে আমি ভেবেছিলাম ইনি হয়তো ইন্টারেস্টেড হবেন না, তিনিও খুব ভালো লেগেছে তার। অর্থাৎ এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথের জায়গা বলে আমার মনে হয়। যেটা হচ্ছে ১০০০ জনে ১০ জন কনভার্ট হবে। আপনি যদি ১০০০ জনের কাছে পৌঁছতে পারেন। এবার যারা বড় জায়গায় কাজ করেন তারা ১ কোটির কাছে পৌঁছন। সেক্ষেত্রে তাদের নাম্বার বেড়ে যায়। আমরা ১০,০০০ জনের কাছে পৌঁছই। সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের নাম্বার হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ আমার খুব একটা মনে হয় না যে। আরেকটা জিনিস আমি লোকের মধ্যে দেখেছি, যখন ছবি একটু সিরিয়াস ছবি হয়ে যায় লোকের মধ্যে একটা রিটার্ডেশন কাজ করে যে বাবা খুব সিরিয়াস ছবি, খুব মাথার উপর দিয়ে যাবে, দেখবো না। কারণ আমি এটা দেখেছি যে এরকম একটা ভাবনা কাজ করে, হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। কারণ আমি সবসময় চেষ্টা করেছি ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হোক এবং ছবিটা সিনেমাটিক ক্রাফট মেনে সাধারণ মানুষের কাছে উপভোগ্য করা যায় কিনা। একদমই তাই। কিন্তু এই জেনারেশনের মধ্যে বোধহয় একটুখানি দেখা যাচ্ছে আজকাল যে একটুখানি ওই যেটাকে বলে রস থাকবে সিনেমার মধ্যে। যেহেতু একটা রিলের সময় এখন অ্যাভারেজ স্প্যান হচ্ছে ২ মিনিট বা ৩ মিনিট বলছে, তার মধ্যে সবকিছু শেষ করতে হবে আপনাকে রিলের ক্ষেত্রে। তো সেইটার থেকে তো আমি ওটা ভাবিও না। মানে সেক্ষেত্রে আমি আমার মতো কাজ করে যাবো, কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এভাবেই আমি এখন এগোবো। তুমি তো অনেক বড়, বড় স্টার কাস্টকে নিয়ে কাজ করেছো। তুমি ঋতুপর্ণাদির সাথে প্রচুর কাজ করেছো, শাশ্বতদার সাথে কাজ করেছো। তো এমন কোনো নায়ক-নায়িকা আছেন যাদের নিয়ে কাজ করতে তুমি ভবিষ্যতে কাজ করতে ভীষণ আগ্রহী? মানে তোমার মনে হয় যে ওদের সাথে কাজ করতে পারলে ভালো হতো? না, এরকম আমার কিছু মনে হয় না। আমি ওরকম কিছু নয়। যদি যদি দরকার হয়, আমি যদি বলি, তিনি যদি রাজি হন তাহলে হবে। বা তিনি যদি মনে করেন আমার সাথে কাজ করবেন, করবেন। আমার এরকম আলাদা করে কাউকে এখানে মনে হয় না। যে আসলে মানে একেকটা সিনেমায় তো একেকটা ক্যারেক্টার থাকে। যেমন আমি পিউপাতেই তোমার ওই শুভ্রর ক্যারেক্টারটি বলছি। হুম। তোমার কি করে মনে হয়েছিল যে রাহুল দাই শুভ্রর ক্যারেক্টারটা করতে পারবে? যে এই ক্যারেক্টারগুলো রাহুলের মধ্যে বাছা। একটা অত্যন্ত উম আ কি বলবো? একটা সুটেবল লুক আছে পিউপার চরিত্র শুভ্রর মতো। আমার শুভ্র তো রাহুলকেই মনে হয়েছিল। আমার স্ক্রিপ্ট রাহুলকে নিয়ে লিখেছিলাম। রাহুল রাজি না হলে কি হতো আমি জানি না। তো রাহুলকেই আমি ভেবেছিলাম। রাহুল তো খুবই রাহুল এই যে আরেকজন আমার আমার খুব দরকার, এই যে বলছেন আগের প্রশ্নটার রেফারেন্স এ বলি। কোঅপারেশন করতে হবে আমার সাথে কাজ করতে গেলে। আমার কোনো অ্যাটিটিউড, স্টারডাম এরকম থাকলে আমার খুব অসুবিধা হয় কাজ করতে। কারণ আমি আমার মতো করে কাজ করি। যারা আমার সাথে কাজ করেন তারাও খুব ফ্রিলি কাজ করেন। এবং সেটা অপুদা খুবই কোঅপারেট করেছেন আমাদের সাথে। ঋতুপর্ণা তো খুবই কোঅপারেট করেন কাজ করার সময়। তো আমি কাজ করি বন্ধুর মধ্যে। এবার যাদের ইগো আছে, যাদের মনে হবে আমি স্টার, আমি কেন সব খুঁটিতে কাজ করবো, আপনি দূরে থাকুন, আমার কোনো দরকার নেই আপনার সাথে আমার কাজ করার। তুমি এই ক্যারেক্টারগুলোকে ভাবো যেমন শিলাজিৎ দাকে অত্যন্ত মানে সুন্দর একটা চরিত্র ফুটিয়ে শিলাজিৎ দার একটা অত্যন্ত সুন্দর চরিত্র তুমি ফুটিয়ে তুলেছো নিহারিকায়। সাথে দীপার চরিত্র ফুটিয়ে তুলেছো। তা সেগুলো ভাবনাটা ভাবো কোথা থেকে যে এরকম ভাবনা তো করে একটা চরিত্র যখন চরিত্রটাকে আমি ফুটিয়ে। লিখি সেই চরিত্রটা আমার ভেতরে বাস করে তখন, ফলে ভাবতে খুব অসুবিধা হয় না। ওই ভাবনার সাথে এখানে কে কে যাচ্ছে সেটার একটা লিস্ট বানিয়ে ফেলি, তাদেরকে বলতে বলতে যাই। এবং শিলাজিতের তো একটা ফ্ল্যামবয়েন্ট ব্যাপার আছে, এই ফ্ল্যামবয়েন্ট ব্যাপারটা কমিয়ে একটা কম্পোজ ব্যাপার আনা শিলাজিৎ খুবই ভালোভাবে করেছেন সেটা। তো সেইটা আমার মনে হচ্ছে শিলাজিৎ খুবই ভালো চয়েস আমার মনে হয়েছে নিহারিকায় আর কি। তোমার মানে প্রত্যেকটা ছবিতেই তুমি যাদেরকে সিলেক্ট করেছো তারা সব প্রত্যেকেই হয়তো খুবই ভালো চয়েস। মানে এইটাই বলছি যে মানে তুমি লেখো যখন তখনই তোমার মাথায় চলে আসে না যে না 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 কিছু কিছু চরিত্র আমি লিখেছি। যেমন পার্সেলের ঋতুপর্ণাই ছবিটি প্রযোজনা করেছিলেন এবং ঋতুপর্ণাকে ভেবেই আমি একটা স্ক্রিপ্ট করেছি, সেটা পার্সেল। তো এরকম কিছু কিছু চরিত্র থাকে, বেশিরভাগ চরিত্র আমি কিছু ভেবে করি না। মানে আমার মনের মধ্যে একটা চরিত্র থাকে, সে এগিয়ে যায়, সে তারপরে যদি পাই তাকে ভালো, না পেলে সেটাকে আমি কাস্টমাইজ করি একটু আধটু, যিনি করবেন তিনিই ভালো। আর একটা কথা হচ্ছে তোমার ছবিতে মানে নিহারিকাতেও দেখেছি বা বিলু রাক্ষসেও আহ,
সেক্সুয়ালি ডিপ্রাইভড ওই ক্যারেক্টারগুলো, হুম। এবং তোমার পিউপাতেও তার বান্ধবী তাকে ছেড়ে চলে যায়, বা পার্সেলেও। তো এইটা দেখাও কেন, মানে এই ব্যাপারটা আমি একটা দেখেছি, আমরা একটা বাঙালি হিসেবে আমরা খুব সেক্সুয়ালি অপ্রেসড এবং ডিপ্রাইভড জাতি, এবং আমাদের মধ্যে একটা ছুতমার প্রচুর সেক্সুয়ালিটি। তো সেই ক্ষেত্রে আমি বলেছি অ্যাজ ইফ এটা এমন একটা বিষয় যেটাকে আনাই উচিত নয়, সারফেসে আনাই উচিত নয়, অথচ এটা একটা ইনস্টিংক্ট, মানুষের খুব সহজাত ইনস্টিংক্ট এবং খুব আর্টিস্টিক ইনস্টিংক্ট এবং খুব ইম্পর্টেন্ট ইনস্টিংক্ট। তো এইটাকে নিয়ে এত ছুতমার করে করে আমরা জিনিসটাকে একটা খারাপ দিকে নিয়ে চলে গেছি। তো সেক্ষেত্রে আজকে আমি প্রশ্ন করেছি, আমি যেমন নিহারিকা তো প্রশ্ন করেছি, তেমনি পার্সেলেও কিছুটা প্রশ্ন আছে এই বিষয়ে, যে কারণ আমার কাছে প্রেম মানে একটা সমার্থক শব্দ হচ্ছে হিংসে। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, তুমি ওর সাথে বসে কেন গল্প করছো, আরে কি আশ্চর্য, মানে আমি দাসখত লিখে দিলাম, মানে ভালোবাসার মধ্যে আমি আরেকজনের সাথে গিয়ে কথা বলতে পারবো না? আমি গজল ভালোবাসি, তুমি গজল গাইতে পারো, আমার ঠুংরি তো শুনতে ইচ্ছে করে, উনি তো ঠুংরি ভালো গান, আমি যাই গিয়ে শুনি না, আমার গজলই শুনতে হবে। তো এইগুলো থেকে আমার কিছু প্রশ্ন আসে, এবং যদি ভালোবেসে থেকেই, আমার ভালোবাসাটা এখন আর আসছে না, কিন্তু আমাকে থেকেই যেতে হবে তোমার সাথে, যেহেতু আমি তোমার সাথে কমিট করেছি, আমার জীবনটা সম্পূর্ণ এইখানেই কমিটেড, আমি বেরোতে পারবো না। যেই ভাবনাটা আমার ভেতর চলে আসে, তখন আমার মনে হয় একজন মানুষের কি অবস্থা হয় তখন। আমি চেষ্টা করছি ভালোবাসতে, আমি চেষ্টা করছি থাকতে, আমি চেষ্টা করছি তোমাকেই কমিট করতে, কিন্তু কোথাও তো কিছু ম্যাচ নাও হতে পারে, তোমার ক্ষেত্রেও ঠিক, আমার ক্ষেত্রেও ঠিক। একদম তো সেই ক্ষেত্রে এত ছুত মার্গের এত এর কি আছে? হ্যাঁ, একটা 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 লাইন টানা, একটা এইটা না, একটা কম্পোজিশন দরকার, যেটা তার জন্য যেন স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী কেউ না হয়ে যায়, তাহলে পৃথিবীটাই আর টিকবে না। সেটা অনেক ক্ষেত্রে, সেটা প্রত্যেক মানুষের শিক্ষা, প্রত্যেক মানুষের নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সেইটুকু বিচার করা উচিত। তার জন্য শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, এবং চেতনা এবং পড়াশোনা। আমি শিক্ষা মানে যে ডিগ্রি বলছি না আমি। আজ মার্কেস যেভাবে পৃথিবীকে দেখেন, গেটে যেভাবে পৃথিবীকে দেখেছেন, রবীন্দ্রনাথ যেভাবে পৃথিবীকে দেখেছেন। তুমি যে টাইপের সিনেমা বানাও, তোমার মনে হয়নি এখান থেকে সরে গিয়ে একটু অন্য রকমের সিনেমা এই গাজনের নিয়ে আসা যায়? ধুলোবালি, আচ্ছা, সেটা নিয়ে একটু শুনবো, মানে গল্পটা বলবে? এটা একটা পলিটিক্যাল থ্রিলার। আচ্ছা এটা গ্রামে একটা কোম্পানি আসে, যে কোম্পানিটা কিছু ল্যান্ড অ্যাকোয়ার করে তারা ইয়ে বসাবে, পোল, ইলেকট্রিক্যাল পোল বসাবে। আচ্ছা কিন্তু গ্রামের মানুষকে বোঝানো হয় ইলেকট্রিক্যাল পোল বসালে মেয়েদের বিরাট ক্ষতি হয়ে যাবে, মেয়েদের বাচ্চা হবে না, গরু দুধ দেবে না ইত্যাদি, রিউমার ছড়ানো হয় পুরো গ্রাম জুড়ে। সেখানে রিউমারটা ছড়ায় গ্রামের একজন মোড়ল আর কি, সে পলিটিক্যাল একজন নেতা, কিন্তু একজন মাস্টারমশাই তার এগেনস্টে দাঁড়ান, এবং ঠিক সেই সময় একজন সাংবাদিক সেই গ্রামে কাজ করেন এই বিষয়টা নিয়ে, তিনি হারিয়ে যান। এইটা নিয়েই পুরো গল্প। ইটস ভেরি ফাস্ট পেসড এবং খুব খুব রিয়েলও আমার মনে ভায়োলেন্ট হলো একটা শুনে, ছবি। হ্যাঁ, মানে আমাদের সমাজে আজকাল যা চলছে। হ্যাঁ, এটা কোনো পার্টির এগেনস্টে নয়, কিচ্ছু না, বাট জেনারেল পলিটিক্স যেটা চলছে। এটাই চলছে বোধহয়। হ্যাঁ, চলছে। তো সেই জন্যই কি গ্রামে কোথাও গ্রামের ফর্মে চলে, শহরে শহরের ফর্মে ফর্মে চলে। চলে, সেই জন্যই কি কোথাও এটা ছবিটা মুক্তিতে আটকাচ্ছে? না 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 না, একেবারেই না। ছবিটা মুক্তিতে আটকাচ্ছে নানান অন্য জটিলতা, মুক্তিতে আটকাচ্ছে, আমি ছবিটা শেষ করতেই পারছি না এখন আচ্ছা ফাইন্যান্সের দিক থেকে। আমি নিজে আচ্ছা প্রচুর পয়সা ইনভেস্ট করেছি ছবিটায়, কিন্তু আর আমার ক্ষমতা নেই এই মুহূর্তে করার। তো ওয়েট করছি যদি প্রডিউসার কিছু দেন, বা এই ছবিটা শেষ করার জন্য সবাই প্রচন্ড হেল্প করছে, সবাই, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত হেল্প করেছেন, ঋত্বিক চক্রবর্তী প্রচন্ড হেল্প করেছেন, বাকি যারা কাজ করেছেন সবাই, আমার সিনেমাগ্রাফার থেকে শুরু করে এডিটর রূপধক চ্যাটার্জি, স্টুডিও চেরি পিক্স, এরা সবাই খুব হেল্প করেছে আমাকে। এই ভালোবাসাটা আমি পেয়েছি এখানে, আমার ছবি হলে সবাই খুব উঠে দাঁড়িয়ে হেল্প করেন আমাকে ছবিটা শেষ করার জন্য, ছবিটা দেখে ভালোবাসেন, বা তো সেইটুকুই। এখন প্রযোজক যদি বাকি টাকাটা দেন, বা টাকাটা মিটিয়ে দেন, বা আমরা যদি আবার পরবর্তীকালে আমি কিছু পারি দিতে, তখন দিয়ে শেষ করব। আর একটা যেটা এখন বর্তমান সময়ে দেখা যায় যে অনেক ছবি মুক্তিতে আটকাচ্ছে, বা ছবির টলিউড ইন্ডাস্ট্রিতে যেটা আজকাল হচ্ছে যে একটা পার্টিকুলার ওই টাইপের গল্পই তোমাকে বানাতে হবে, বা ওই নায়ক নায়িকাকে নিয়েই কাজ করতে হবে। এটা একটা বড় চাপ বলে শোনা যায়, আমরা নিউজে শুনি বা যে কোনো জায়গায় দেখি। তো এরকম কোনো চাপ তোমার ক্ষেত্রে না এসছে? না, আমি এসব নিয়ে একদমই বদার্ড নই এবং ভাবিও না। আমি যদি ছবি করতে পারি করব নিজের মতন, হলে করব না, আর কি। কিন্তু এইরকম বাধাটা সৃষ্টি করা হচ্ছে কেন? এটাতে নায়ক তুমি কি নায়িকা নিয়ে বলবে? ছবি করতে কোনো বাধা নেই।
মানে ছবি রিলিজের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যাচ্ছে রিলিজের বাধা ক্ষেত্রে আসছে। আমি জানি না ইকোসিস্টেমটা কি হয়ে গেছে, এবং যারা বিজনেস দিচ্ছেন তাদের তো একটা ব্যাপার সত্যি, যেটা আমি মনে করি, এটা আমার বিজনেস অ্যাকুমেন থেকে বলছে, যে একটা হল চালাতে গেলে তো মিনিমাম একটা অপারেশনাল এক্সপেন্স লাগে। এবার সেই অপারেশনাল এক্সপেন্স যদি দিনের পর দিন না কেউ তুলতে পারে, তো হলটাই বন্ধ হয়ে যাবে। সেটা তো অনেক লোকের রুচি রোজগার বা একটা একটা ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়িয়ে আছে। সেখানে মিনিমাম একটা রেভিনিউ আসাটা দরকার একটা শো এর জন্য। সেখানে যদি আমার ছবি সেই রেভিনিউ না দিতে পারে, সেক্ষেত্রে যদি আমার ছবিকে ছড়িয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে বলার কিছু থাকে না। এবার বিজনেস যারা করতে এসছেন তারা বিজনেসই করতে এসছেন, তাদের আর্ট কি করছে, আমার সিনেমা কতখানি এস্থেটিক্যালি দারুণ, সেটা বলার কোনো জায়গা নেই। এটা সত্যি কথা। এখানে বিজনেস আর আর্ট কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা মেরুতে দাঁড়িয়ে আছে। এবার সেখানে তারা দেখছেন এই ছবিটা করলে আমি লাভ করতে পারবো, আজকে ধুরন্ধর আমি চালালে 5টা শোতে লাভ করতে পারবো, সেক্ষেত্রে আমার ছবিটা দিতে হয় বলে একটা অন্য স্লটে দিয়ে ধুরন্ধরকে চালাবে। এতে যে খুব অন্যায় কিছু আছে তা কিন্তু নয়। সেক্ষেত্রে বাংলা ছবি একটা সবার ছবি একটা জায়গায় মার খেয়ে যাচ্ছে, ভীষণ ভাবে। মার খেয়ে যাচ্ছে। এবার এবার এখানে আছে ইনফ্লুয়েন্সের কথা। এবার একটা জায়গায় যে বিজনেস করছেন তাকে কিছু জিনিস মেনটেন করতে হয়, তাকে কিছু ইনফ্লুয়েন্সারদের কথা শুনতে হয়। সেখানে সেখানে যারা ইনফ্লুয়েন্স করতে পাচ্ছেন, তাকে তারা ভালো শো পাচ্ছেন, ভালো টাইম পাচ্ছেন, তারা ছবি চালাতে পাচ্ছেন, বা লোকে দেখছে কিনা দেখছে। তাদেরও বেশি দিন চালাতে পারেন না, তারা লোকে না দেখলে তারাও পারেন না, কিন্তু হ্যাঁ, নাম্বার অফ শোজ, নাম্বার অফ প্রাইম টাইম, নাম্বার অফ হলস, মানে আমি তো দেখি সেই হলের মানে যতই কমে গেছে হল, তাও দেখি যে মানে শেষ হচ্ছে না, পাতার পর পাতা হল। আমার তো এক লাইনই শেষ হয়ে যায় নাম্বার অফ হলস যখন আমার ছবি রিলিজ করে। তো হ্যাঁ, মানে আমার অনুগল্পের শেষ হয়, ওদের উপন্যাস হয়, এরকম ব্যাপার। আমি আবার বলছি অজুহাত ভবিতব্য আমি বলছি, কিন্তু সেক্ষেত্রেও কি চালাতে পারেন, পারেন না অডিয়েন্স যদি না দেখে। আবার একদম নর্মাল ছবি যেটা আশা করা যায় না চলবে, সেখানে অডিয়েন্স হঠাৎ করে বললাম রেজোনেট করে গেছে, কোনো একটা গল্প, কোনো একটা সেন্সেশন তৈরি হয়ে গেছে, সেটা যদি লোকে দেখতে শুরু করেন, সেটাও দাঁড়িয়ে যায় সেই ছবিটাও। ফলে এইরকম এখনো আমি কোনোদিন ফেস করিনি এরকম যে আমার ছবি চলতে দেওয়া হচ্ছে না বা শো দেওয়া হচ্ছে না। কারণ আমি, হ্যাঁ, ইদানিং আমি যারা ফেস করেছি, ডিগনিটি নিয়ে কাজ করে একটু মুশকিল। আমি যে মানুষদের সাথে কাজ করতাম তাদের হঠাৎ ব্যবহার পাল্টে যায়, কেন পাল্টে গেছে, কি হয়ে গেছে আমি জানি না। এটা ডিস্ট্রিবিউটরদের থেকেও যেমন পেয়েছি, প্রযোজক থেকেও তেমন পেয়েছি। তো ওই জন্য আমি একটু সরেই এসেছি এখন। মানে ওসব কিছু না, ব্যবহারটাকে ঠিক করতে হবে আপনাকে। মানে আমি চলে গেলাম, আমি ছবি করলাম না, কার কি যায় আসে। কিন্তু ইন দ্য লং রান এটা ভালো ছেলেদের আসতে দেবে না। কি যে ক্ষতি হয়ে গেলো সেটা কেউ জানতে পারবে না, কিন্তু প্রচুর ভালো ছেলে, শিক্ষিত ছেলে যারা সিরিয়াস সিনেমা করতে চাইছে, তারা না এই এটা নিতে পারবে না। এবং এখান থেকেই প্রচুর ওই মানে স্ট্রিট স্মার্ট ছেলেদের খুব লাভ হয়, তারা বেরিয়ে যাবে, কোয়ালিটি কি থাক না থাক ছবিটা করে ফেলে আর কি কোনোভাবে, যে যেভাবে সার্ভাইভ করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইসব সিনেমাগুলো তোমার এত ভায়োলেন্স, এত নেগেটিভিটি সিনেমার মধ্যে থাকছে। আমার তো মনে হয় যে সমাজের ওপরেও এই নেগেটিভিটিটার এফেক্ট পড়ছে এইসব সিনেমার দেখে। মেন্টালিটি কিছুটা কিছুটা চেঞ্জ। সত্যি হয়তো, কারণ যে সমাজে আমি কি সিনেমা দেখাচ্ছি, এখন আমি যদি ওয়েস্টার্ন কান্ট্রির সিনেমার সাথে আমাদের তুলনা করে যে সিনেমা করি, অথবা সাউথের সাথে তুলনা করে আমাদের সিনেমা করি, আমাকে আগে অডিয়েন্স সেন্সেশনটা বুঝতে হবে। এবার আমি একটা খুব, আমি জানি কিসে ব্যবসা হবে, যেটা এখন মিডিয়া যেটা করছে খুবই সস্তা হয়ে যাচ্ছে করতে করতে। এবং আমি দেখছি রিসেন্টলি আমি একটা কিছু দেখলাম যেটা আমার দেখে একটু কুরুচিপূর্ণই লেগেছে। আমি খুবই লিবারেল, খুবই ওপেন মাইন্ডেড সিনেমার ক্ষেত্রে, কিন্তু এই জোর করে লোককে খাওয়াবার জন্য একটা অদ্ভুত জিনিস নকল করে পাল্টাবার চেষ্টা, এটা একটু বেড়েছে আমার মনে হচ্ছে। মানে এটাও সার্ভাইভালের চেষ্টা আর কি, আর পাচ্ছি না কিছু করতে, এবার এটা করে দেখি, ওটা করে দেখি, এটা করে দেখি। মানে সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম আমি চেষ্টা করে দেবো, আমি ডেভেলপ করবো, তাতে লোকে দেখুক না দেখুক, ধ্রুপদী সিনেমা যেটা বলা হয়, সেইটার জায়গাটা ক্রমশ কমছে। বানাচ্ছে, অনেকেই বানাচ্ছে যারা ভালো ভালো কাজও করছে, কিন্তু 10 জনের জায়গায় 4 জন সুযোগ পাচ্ছে, বা 4 জন সেই পোটেনশিয়াল নিয়ে কাজ করতে পারছেন, বা সেটাও হাফ পোটেনশিয়ালে কাজ হচ্ছে। ওই আমি বানাবো বলে বানাচ্ছি, আমার কোনো হেল্প লাগছে, হেল্প পাচ্ছি না বা কিছু করছি না। বাট অ্যাপার্ট ফ্রম অল দিস, সিনেমা এমন একটা জিনিস এখন বানিয়ে ফেলাও যাচ্ছে, এটা খুব পজিটিভ দিক। একটা আইফোন নিয়ে লোকে সিনেমা বানাচ্ছে। হ্যাঁ, একদমই। আর তো এখন এআই এর যুগ এসেই গেছে। এআইটা খুব ক্ষতি করে দিচ্ছে সিনেমার ক্ষেত্রে, আমার মনে হয় খুব খারাপ লাগে আমার এআই যখন সিনেমা ইউজ হয়। কেমন করে ক্ষতি করছে? মানে কোন দিক থেকে ক্ষতি করছে এআই? মানুষ আস্তে আস্তে না সব, আগে ক্যালকুলেটর আসার আগে আমি বলছি সেই সময়ও আমি দেখেছি মানুষের মুখে, আমার বাবা যেমন মুখে মুখে সমস্ত হিসেব করতে পারতেন, তো আমার আস্তে আস্তে মুখে মুখে আমিও পারতাম করতে, এখন অভ্যেসটা চলে গেছে, কারণ করি না মুখে মুখে হিসেব। আইদার যে যিনি দিচ্ছেন, আপনি দেখবেন যদি নর্মাল পাইকারি বাজারে যান, কি অসম্ভব বড় হিসেব করেন,
মাছ কত 385 টাকা কিলো, 750 দাম কত, সঙ্গে সঙ্গে বলে দাও, আমি তো এক্ষুনি পারবো না করতে। 38 টাকা 50 পয়সা ইন্টু 7, 38-50/2, আবার 50 গ্রাম যোগ করছি, ইত্যাদি করব, ওরা সঙ্গে সঙ্গে বলে দেবে। তো অভ্যেসগুলো চলে যাচ্ছে মানুষের এই জন্য। যেমন আমি একটা ছোট্ট গল্প বলি, আমি ইউকেতে একটা এর থেকে আপেল কিনেছিলাম, এসে আমার আপেলের দাম হয়েছিল বোধহয় 1.8 পাউন্ড, আর ওখানে আপেল ছিল 2.2 মতো। তো আমাকে যিনি আপেল দিলেন তিনি আমাকে উপরে নিয়ে গেলেন, বললাম আচ্ছা আসুন উপরে। উপরে নিয়ে উনি করলেন 2.2 মাইনাস 1.8, 0.4 আপনাকে ফেরত দিতে হবে আমাকে। মানে এটার জন্য উপরে গেলেন, এই 2.2 থেকে 1.8 বিয়োগ করার জন্য ক্যালকুলেটরটা নিতে। তো এভাবেই আমাদের আস্তে আস্তে মস্তিষ্ক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং চ্যাট জিপিটি একটা রেভলিউশন, এবং এত কিছু দিয়ে দিচ্ছে মানুষ আর ভাববে না, ভাবলেও চিঠি লিখবে না একটু সুন্দরভাবে। মানে এখনো তো ইংরেজিতে একটা চিঠি লেখা, একটা অ্যাপ্লিকেশন করা, চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, ফেসবুকে পোস্ট করার আগে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে। এই যে বেসিক স্ক্রিপ্ট লেখার সময় চ্যাট জিপিটি হেল্প নিয়ে নিচ্ছি, ভাবনা চিন্তা ব্রেনের এক্সারসাইজ এগুলো ক্রমশ কমছে, কমে যাচ্ছে। ক্রমশ কমছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখছি, আমি এখন প্রাইমারিলি এআই নিয়েই কাজ করি, এআই নিয়ে যারা কাজ করছে তারা হাই লেভেল অফ ম্যাথামেটিক্সেও কাজ করছে, এটাও সত্যি। অর্থাৎ দুটো পোলারাইজড হইতে মানুষ কিন্তু বিবর্তিত হচ্ছে। একদল সম্পূর্ণ ব্রেন ব্রেনকে ইউজ করতে পারছে না, পারছে না। আর একজনকে প্রচন্ড ইউজ করতে হচ্ছে। যেমন আমি একটি কাজের জন্য এখন একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে পার্টিকুলার একটা ম্যাথামেটিক্যাল মডেলিং দিয়ে আমি রেন প্রিডিকশন করে সেই রেনের ওপর সয়েলের এফেক্ট বার করছে তারা। খুবই কমপ্লিকেটেড ম্যাথামেটিক্যাল মডেল তারা ডেভেলপ করছে। এটাও তো সত্যি, এআই না এলে ম্যাথামেটিক্যাল মডেলিং ডেভেলপের যে সাধারণ যারা কাজ করছে তাদের ডেভেলপের দরকার হতো না। ফলে পজিটিভ সাইড প্রত্যেকটা জিনিসের আছে। তুমি সিনেমার যেমন ক্ষেত্রে এআই ইজ নট গুড। তুমি যেমন সিনেমাটাকে ভালোবেসে বানাও, মানে তোমার সিনেমা যদি হিট না করে, সাপোজ হিট করলো না, কিন্তু করেও না। তুমি হুম, হুম। না, আমার তো মনে হয় করে। না না, কারণ আমাদের হিট যাকে মতো বলে সেসব করে না। দর্শকদের মনে তো ভীষণ আর ভাবে করার জায়গা করে দরকারও নেই। নিয়েছে। হ্যাঁ, পয়সা পাক প্রযোজক, আমার ছবি বিক্রি হয়, ওটিটিতে বিক্রি হয়েছে, প্রযোজক পয়সা পেয়েছেন, কিছু ছবিতে পাননি, সেটা হয়েছে। তবে আমি আপ্রাণ চেষ্টা করি প্রযোজককে পয়সা তুলে দেওয়ার নিজের দিক থেকে। কিন্তু তুমি তো ভালোবেসে এটা হ্যাঁ, বানাচ্ছ। হুম। তোমার যদি মনে হয় তোমার ছবি হিট করে না, কিন্তু তুমি তাও ভালোবেসে সিনেমাটা বানিয়ে যাবে। কিন্তু অনেকে আছে, আমি সবার কথা বলছি না, অনেক শোনা যায় যে আমাকে সিনেমা বানাতে হবে বলে আমি একটা সিনেমা বানিয়ে নিলাম, ওই একটাই সিনেমা বানালাম, পরে আমি আর বানাচ্ছি না। এইটা তো তার ক্ষতি করছে বলে আমার মনে এটা তো হয়। তার নিজস্ব মত, সেটা আমি জানি না, এরকম আছে। তিনি বানাচ্ছেন, তার একটা স্বপ্ন ছিল বানাবার, বানিয়েছেন, তাতে কি আছে, সে বানাতেই পারেন। আমি হ্যাঁ এটা বলবো যে সিনেমার ভালোবেসে বানাই, এবং যারা আমার সাথে কাজ করবেন তারা যেন ভালোবেসে এসে কাজ করেন, এটাই। প্রযোজককেও ভালোবেসেই ছবিটা বানাতে হবে। তোমার ক্যামেরার পেছনে এই যে আশা, সেখানে কোন পরিচালক দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছিলে? কোনোভাবে কি সত্যজিৎ রায়? কারণ না, আমি এ কথাটা বলছি, আমার মনে হয়েছে বলে আমি বললাম। কারণ ওই যে তুমি, আমি নিহারিকার দিয়ে একটা সিনের কথা বলছি, দূর থেকে দুটো গাড়ি চলে যাচ্ছে, তুমি দেখিয়েছো একটা সিনে আছে। হুম হুম বা তুমি এখনই বললে যে তোমার ওই রেল লাইনের পাশে ছোট হুম বাড়িটার হুম কথা হুম মনে হুম হয়, হুম। ছোট ছোট আলোর কথা। এগুলো সত্যজিৎ রায়ের সিনেমায় দেখা যায়, অনেক সময় দেখা গেছে। উনি হয়তো এরকম করে ভাবতেন। আহ, না, আমি সত্যজিৎ রায়ের থেকে আমি ভীষণই প্রিয় পরিচালক, এটা নিয়ে তো কোনো কথা হবে না। কারণ আমি সচেতনভাবে সত্যজিতের ছবি থেকে আমি কোনোদিন কিছু না করারই চেষ্টা করেছি। মানে আমার কোনোদিন ফেলুদা করারও ইচ্ছে নেই, কোনোদিন সত্যজিতের ছবি নিয়ে ইনফ্লুয়েন্স অন্য কোনো কন্ট্রিবিউশন মানে কন্ট্রিবিউট করার ইচ্ছে নেই আমার, সচেতনভাবে। কারণ আমি মনে করি এই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তিনজনেই যে মহিরু, যে স্টলওয়ার্ট, এবং তার সাথে তপন সিনহা, রাজেন তরফদার, তরুণ মজুমদার, এরা আছেন। এরা যে জায়গাটা করেছে, এই লিগ্যাসিটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় ওদের থেকে অন্যরকম কাজ করে, এবং সারাক্ষণই ওই সত্যজিৎ রায়ের নকলে আমি কিছু করছি, মৃণাল সেনের নকলে আমি কিছু করছি, ফেলুদা বানাচ্ছি, আমার এটা এটা আমার ব্যক্তিগত জায়গা একদম। আমি মনে করি এদের ছায়া থেকে বেরোনো খুব দরকার। তো তার জন্য আমি কোনোদিনই সেইভাবে ফলো করিনি। সেটা হয়তো এতই ভালোবাসি, এতই ইয়ে করেছি, সেটা মানুষ ভেতর থেকে হয়তো এসে গেছে কোনো সময়। কিন্তু আমি বড় হয়েছি, আমি যখন আহ, লন্ডনে ছিলাম, ভীষণ একলা ছিলাম। আমার একটা সুন্দর বাড়ি ছিল, তার পেছনে বরফ পড়তো, এবং দেখতাম এক ভদ্রলোক তার নাতনিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, বড় গাউন পরে, ঝুঁ করে বরফ পড়ছে। সেই সময় সিনেমা দেখতে, ওই সময়টা আমি সিনেমা দেখতাম একলা একলা বসে বসে, আমার কিছু করার ছিল না।
সেই সময় আমি একজন পরিচালকের সন্ধান পাই যার ছবি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তার নাম হচ্ছে মাইকেল হানেকে, অস্ট্রিয়ান পরিচালক। মেনলি আমি মাইকেল হানেকের প্রচন্ড ভক্ত। তার ছবি দেখে আমি সিনেমা তৈরি করতে শিখেছি, বা সিনেমার কথা আমার মাথায় এসছে যেভাবে তো ছবি বানানো যায়, এত মিনিমাল ক্যামেরা ইউজ করে ছবি বানানো যায়, এত মিনিমাল মিউজিক ইউজ করে ছবি বানানো যায়, অথচ ছবি কি সাংঘাতিক ভয়ানক। তো আমার যদি গুরু বলেন মাইকেল হানেকে। আচ্ছা, তোমার শর্ট ফিল্ম পছন্দের বেশি না ফিচার্ড ফিল্ম, কোনটা? দুটোই, ছোট আচ্ছা। গল্প আর উপন্যাস, দুটোর মধ্যে কোনো আলাদা বিষয় আর কি। শর্ট ফিল্ম এখন আর করা হয় না, বাট বড় ফিল্মই বা কোথায় করি, সেই তো 2023-এ করেছিলাম লাস্ট। আর এখন তো ওয়েব সিরিজের যুগ। হুম হুম, তো সিনেমা হল অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, তো মোবাইল নির্ভর হয়ে পড়েছে। হুম। তোমার ওয়েব সিরিজ বানানোর কথা কখনো মনে হ্যাঁ হয়নি? মনে হয়েছে, আমাকে নিয়ে বানাবার কথা কারোর মনে হয়নি, কিন্তু আমার মনে হয়েছে। ওয়েব সিরিজের কথায় যখন এলাম, আমি তবে তো কোনো ওয়েব সিরিজের স্থায়িত্ব নেই, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দেখেছি। খুব ভালো ওয়েব সিরিজ সেটা নিয়ে 3 মাস কথা হয়, তারপরে সেটা হারিয়ে যায়। সিনেমার ক্ষেত্রে কিন্তু তা নয়। না। ইভেন আফটার 6 years আই গেট কলস ফর বিলু রাক্ষস। এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একজন শান্তিনিকেতনের ভদ্রলোক আছেন, তিনি কি অদ্ভুত কথা বলেছিলেন। আহ, উম, মানে তিনি মাসে অন্তত 4 বার বিলু রাক্ষস দেখেন। তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তিনি একলা থাকেন শান্তিনিকেতনে। তিনি মাঝে মাঝেই গিয়ে বেলু রাক্ষস দেখেন এবং তার মধ্যে নানান চিন্তা গ্রাস করে থাকে। আমি বলতো, আমার এক সাংবাদিক বন্ধু আমাকে এই কথা বলেছেন, তার বন্ধু তিনি, তিনি আমার সাথে কথা বলেছেন। তো আমি বলেছি এই বিষাদের জায়গা থেকে যেন বেরিয়ে আসেন, তার চেয়ে না দেখা ভালো আমার ছবিটা। তো এই মরবিডিটি, অনেকেই বলেন মরবিডিটি আমার ছবির বিষয়, কিন্তু সময় রিফ্লেকশন তো থাকা উচিত সিনেমায়। যেটা আমাকে সবচেয়ে বেশি মনে করে এই সময় দাঁড়িয়ে, আমরা ভীষণ গল্প বলি। এই বাচ্চাদের মতো গল্প বলা অভ্যেসটা মনে হয় বেরিয়ে আসা দরকার। অনেক ভালো ভালো পরিচালক আছেন এখানে, যদি একটু সময় রিফ্লেকশনটা আনেন ছবিতে। যেমন হোম বাউন্ড দেখলাম আমি রিসেন্টলি, এইভাবে সময় রিফ্লেকশনটা ধরে রাখা একটা সিনেমায়, এটা ভীষণ ভীষণ দরকার। এটা খুব কম হয়, আমি ভীষণের অভাব অনুভব করি, যে কেউ সময়কে ধরতে চায় না, কারোর সাহস নেই সেইভাবে। সেইটা একটা বড় অভাব আমাদের এখানকার বাংলা সিনেমা। এই যে সাউথের সিনেমাগুলো, তারা প্যান ইন্ডিয়া যখন ডাবড করে রিলিজ করছে, ভীষণভাবে তো হিট হচ্ছে। তো বাংলা সিনেমার ক্ষেত্রে সেই ব্যাপারটার অভাব দেখতে পাওয়া যায়। তো মনে হয় না তোমার যে বাংলা সিনেমা কেউ এই আবার বললাম, এই যে ডাব করলাম আমি, নয় হিন্দিতে ডাব করলাম, মালায়ালামে ডাব করলাম, প্রচার কে করবে আমার ছবি? আমি এইসব দিকে পৌঁছতেই পারিনি কোনোদিন। আমি যেটুকু নিজে পেরেছি ফেসবুকে প্রচার করতে পেরেছি, ওইটুকুই করতে পারি। এবার একটা হিন্দি ছবি নিয়ে বোম্বেতে আমাকে প্রচন্ড প্রচার করতে হবে, আমার তো হল ভাড়া যা লাগার তাই লাগবে, আপলোডিং চার্জ যা লাগার লাগবে, আমার লাইসেন্স যা লাগার টাকা তো লাগবে। এবং একটা একটা বাঙালি লোক, যে আমাকে খুব কম লোক চেনে বা চেনেই না, তারা হঠাৎ আমার ছবি দেখতে আসবে কেন? তার কান অব্দি পৌঁছতে হবে তো, ঘরে ঘরে গিয়ে। আবার আমি বলছি, 10,000 জনকে বললে 100 জন আসবে, এবং বোম্বেতে সেটা হয়ে যাবে 30 জন, 70 জন কমে যাবে। তো সেক্ষেত্রে কতজনের কাছে পৌঁছতে হবে ভাবুন, একটা হল ভাড়াতে গেলে, বা 7 দিনে আমি অন্তত 3টে হল ভাড়াতে গেলে। তো সেই ব্যাপারটা যেহেতু আমার পক্ষে সম্ভব না, সেহেতু অন্যরাও হয়তো ভাবেন এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু যদি টাকা সাফিসিয়েন্ট ফান্ড থাকে, সেক্ষেত্রে সাউথের ছবির যেটা আছে তারা সেটা করেন, এবং লোকের কাছে একটা পারসেপশন বা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়, যে সাউথের ছবি তো ভালোভাবে দেখবো। বাংলা ছবি হ্যাঁ, সেই পারসেপশন পার্সপেক্টিভটাও নেই, যে উল্টো ওই 30 জন আরো 30 জনকে নিয়ে আসছেন, সেটাও নেই। এটা তৈরি হচ্ছে না কেন বাংলা সিনেমার সেভাবে ক্ষেত্রে? কোয়ালিটি সিনেমা কোথায় হচ্ছে? খুবই নিজেদের মধ্যে একটা আবদ্ধ একটা ইন্ডাস্ট্রি বলে আমার মনে হয়, এবং কয়েকজনই কাজ করেন, বাকিরা খুব বেশি দেখবেন না নতুন কেউ এসে কাজ করছে, মানে রেগুলার কাজ করে। প্রচুর কাজ হয়, কিন্তু এই কয়েকজন মিলে করেন, তা ভালো করুন। কিন্তু অনেক বাংলা সিনেমা তো আছে যেগুলোর গল্প ভীষণ ভালো, যেগুলো দেখতে ভালো লাগছে। তোমার সিনেমাগুলোর কথাই আমি আবার আসি, নিহারিকাতেই ফিরে আসি। যথেষ্ট সুন্দর একটি সিনেমা। সেখানে সাউথের সিনেমার হয়তো গল্প সেরকম ভাবে আমরা ওই খুঁজে যে পাই না। বললাম, অ্যামাজনে তো এত লোক দেখেছে, মিলিয়ন ভিউজ হয়েছে অ্যামাজন, আমার কাছে রিপোর্টও এসছে। তো লোকে দেখেননি, অনেকে স্লো সিনেমা বলেছে, অনেকে ভাবছে ইন্ডাস্ট্রিয়াল সিনেমা খুব ইন্টেলেকচুয়াল হবে, দেখা যাবে না, বা বোকা বোকা সিনেমা হবে, যে হোক কিছু একটা তো ভাবনা আছে। এবং যাদের ছবি লোকে দেখেন তাদের দর্শক আমার দর্শক মিশ খাচ্ছে না, এটাও হতে পারে। সবই আমি মেনে নিয়েছি, মানে এটা তো লড়াই করে লাভ নেই, এটা এটা আমার অক্ষমতা হিসেবেই দেখি আমি।
আমি বারবার বলছি, আমি পৌঁছতে হবে লোকের কাছে। আমার বেড়েছে দর্শক সংখ্যা, তো প্রথম ছবির থেকে আজকে আমার 5 গুণ 6 গুণ বেড়ে গেছে দর্শক সংখ্যা। আরো যদি 5টা ছবি করি জীবনে, আরো বাড়বে। আমার ছবিও লাস্টে হাউসফুল হবে দিনের পর দিন। কিন্তু হাউসফুল সেই আবার ওই সিনেমাগুলোই হচ্ছে যেগুলোর এবং মধ্যে এই হাউসফুলটাও খুব বিচ্ছিরি একটা টার্ম হয়ে গেছে এখানে। ওই হাউসফুলটাও লোকেরা নিজেদের পয়সা দিয়ে করে। দ্যাট ইজ অ্যানাদার। এবং সবাই বলছি না আমি। অনেক ছবি দেখবেন আপনি 5 মিনিট আগে হল ফাঁকা, 5 মিনিট পরে কোনো হল ভর্তি হয়ে গেছে। কোনো সম্ভব? এই রেটিং দেখলেন 10 জন রেট করেছে, একটা সিনেমা শেষ হয়নি 500 রেটিং হয়ে গেছে বুক মাই শোতে। মানে এই সমস্ত কিছু যদি এইরকম পলিসিতে ঢুকে পড়ে, তো যাদের একলা যারা লড়াই করছেন, যারা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, তাদের পক্ষে লড়াইয়ে টিকে থাকা খুব শক্ত। তো সেক্ষেত্রে লড়াইয়েই যেও না আমি বলবো। সেক্ষেত্রে তুমি নিজের মতো কাজ করো, মিনিমাম বাজেটে ছবি করো, নিজের স্কিল দেখাও। যে কজন তোমার দর্শক আছে, কাজ ভালো কাজ হলে না কোনো না কোনো সময় ওই একটা নদীর মতো ঠিক পথ খুঁজে নেবে, এখানে আটকালে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা আমি নিজের ছবি দেখে বুঝেছি যে যে ভালোবাসা আজকে আমি পেয়েছি, আমার 10 জনের ভালোবাসাই যথেষ্ট, আমার 1000 জনের দরকার নেই। এই 10 জন মানুষ কিন্তু খুব অন্য ধরনের মানুষ, যারা আমার ছবি পছন্দ করেছেন, এইটা আমার কাছে খুব পাওয়ার জায়গা। যারা আমার ছবি নিয়ে লিখেছেন, যারা আমার ছবি নিয়ে কথা বলেছেন, তারা কিন্তু আমার কাছে খুব সম্মানের। এই নয় যে যারা বলছেন না তারা সম্মানের নয়, কিন্তু বলছি এই কোয়ালিটিটাও খুব ইম্পর্টেন্ট মানুষের কাছে। কিন্তু যারা এখন ধরো ইয়াং জেনারেশনের মধ্যে এই ছবি পরিচালনার কাজে আসতে চায় বা টেকনিশিয়ানস বা আরো অনেক, তো এই লাইনটায় অনেক কাজ আছে, তাদের জন্য তুমি কি বলবে? তারা কি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারে? এটা প্রত্যেকের নিজস্ব চয়েস হবে। একটা সিনেমা করতে আসার আগে আমি বলবো একটা অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে সিনেমা করতে আসা উচিত। বেশিরভাগই আমি দেখেছি ছবি করতে আসে নানান অন্যান্য ভাইসেসের জন্য। এই কাগজে না হবে, একটু ইন্টেলেকচুয়াল হবো, আমাকে বলবে ফিল্ম মেকার, এইটার জন্য আসে। আমরা অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে আসার সঙ্গে সঙ্গে কি হবে, ও নিজে বুঝতেও পারবে যে আমি যদি ছবি করতে পারি তাহলে আমি কি করে সার্ভাইভ করবো, যদি না পারি কি করে সার্ভাইভ করবো, সেটা কিন্তু তার নিজস্ব ডিসিশন। এবং সেক্ষেত্রে যদি একটা অন্য ব্যবসা করে, অন্যভাবে টাকার ফ্লো থাকে, তখন তুমি নিজের মতো ছবি করো, অথবা তুমি এই সিস্টেমে ঢুকে গিয়ে ছবি করো। তুমি দেখো আগে ছবি করতে পারবে কিনা, একটা দুটো ছবি করে, তারপর যদি মনে করো হ্যাঁ আমি টিকতে পারবো। অনেকেই তো ভালো, মানে টিকে থাকার জন্য ভালো যারা ছবি করছেন, আমি বলছি তারা ভালো ছবি, খারাপ ছবি বলছি না, ছবি করে চলেছেন, এরকম কিন্তু অনেকেই আছে। এবার সেটা তিনি কিভাবে কিভাবে এটাকে দেখবে, সেটা তার নিজস্ব মতামত। তবে হ্যাঁ, ওই আবেগে ভেসে গিয়ে দুম করে ছবি করতে ঝাঁপিয়ে পড়লাম, তারপরে সংসার ভেসে গেল, সমস্ত বাড়ি করতে ভেসে গেল, সে সময়টা আর নেই। মানে আমি যাদের যাদের আদর্শ করে এসব করতে পারবো, কিচ্ছু করতে পারবো, তোমার নামও হবে না, কিচ্ছু হবে না, আমাকে ছুঁড়ে ফেলে দেবে 5 জন লোক। যে সময়টা নেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে সময়টা 70 দশকে ছিল, 60 দশকে ছিল। তাহলে কি এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা চাইছে আসবে এই লাইনটায়, তারা ওই তো কি বলছি, পারবেন? এই জন্য বললাম তাকে দেখে নিতে হবে, সেটা তার যুক্তি, তার স্ট্র্যাটেজি, সে কিভাবে চলবে। হঠাৎ করে সিনেমা করতে, আমি বলবো এটা রিস্ক। হঠাৎ করে সিনেমা করতে এবার সে বুঝে নিক, সে যদি একটা চাকরি করে ম্যানেজ করতে পারে, ব্যবসা করে ম্যানেজ করতে পারে সিনেমা করা, বা সিনেমা করেই যদি ম্যানেজ করতে পারে, অনেকেই তো করছে। এই যে নয় যে সিনেমা করে সংসার চলছে না বা ভালো, অনেকেই আছে, বড় লোক হয়ে গেছে সিনেমা করে, এমন তো প্রচুর পরিচালক আছে। তো এটা মিক্স অ্যান্ড ম্যাচ, এটা আমি পারবো না, হয়তো আমি পারিনি, সেটা আমার অক্ষমতা। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে পরিচিত কোনো মুখ না থাকলে পারে হয়তো এই ইন্ডাস্ট্রিটায় ঢোকা যায় না, এই রূপলী পর্দার জগতে ঢোকা যায় না। যারা আসছেন বা যারা অভিনয় করছে বা ছবি বানাচ্ছে, সবসময়তেই মনে হয় তাদের পরিচিত কেউ আছে, সেই জন্য সে ঢুকতে পারছে। এই কথাটা কতটা সত্যি? না, এটা খুব যে সত্যি তা নয়। এটা যদি প্যাশনটা খুব ইম্পর্টেন্ট এখানে, এই এবং পার্সিভিয়ারেন্স, এবং আমি লেগে থাকবো কতদিন এবং আমার প্যাশনটা কতক্ষণ। হ্যাঁ, ফেলিওর প্রচুর আসবে, এবার ফেলিওরের সময় আমরা বেশিরভাগ সময় অজুহাত দিয়ে বেরিয়ে যাই যে এখানে কিছু হবে না, এখানে সবই লবিতে চলে, এখানে সবই। কিন্তু আমার তো কোনো লবি ছিল না, কিছু ছিল না, আমি বলছি না আমি বিরাট কিছু করে ফেলেছি, কিন্তু এট দ্য সেম টাইম আমি তো কিছু কাজ করতে পেরেছি। তো এই প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। যদি কিচ্ছু না থাকে, আমি বলবো 3 মিনিটের একটা শর্ট ফিল্ম বানানো যাক। আমি একটা রিসেন্টলি আইফোন 17 শুট করলাম, ভীষণ ভালো আউটপুট কোয়ালিটি। তো সেরকম একটা ছবি বানিয়ে সেটাকে ইউটিউবে দিয়ে প্রযোজকদের কাছে পিচ করতে হবে, এবং নাম আবার ওই সেই বলছি, 100 জনের কাছে পিচ করলে 5 জন ডাকবে, তার মধ্যে একজন হয়তো কাজ দেবে, কি তাও দেবে না, আবার পরের জন 100 জনকে বলতে হবে। এই লেগে থাকলে ডেফিনেটলি কিছু হয়ে যাবে। ধরো আমি পরিচালনার কাজে আসতে চাইছি, এবার আমার মাথায় সবসময়তে থাকবে যে একটা বাজেট,
আমি কতটা বাজেট নিয়ে সিনেমাটায় নামবো, কারণ আমার স্টার কাস্ট আছে, আমার অনেক কিছু মানে আছে। শুরুতে তার ভাবার দরকারই নেই। আচ্ছা। মানে শুরুতে একটা আমি আমার মতো করে কি করবো, 3 মিনিট 4 মিনিটের দিয়ে শুরু করলাম। অনেকেই আমি দেখেছি কিচ্ছু না করে একটা ফিচার ফিল্ম বানিয়ে ফেলে। হুম। সে ফিচার ফিল্ম দেখেই বোঝা যায় কিছু না করেই বানিয়েছে, কিন্তু সেটা হুম। বানিয়ে ফেলেছে। সেও নিজেকে ফিল্ম মেকার বলে, সেও তো আরো ফিল্মের জন্য টাকা পায়, পরবর্তী করে। তারও কেউ থাকে না, সে কি করে পায়, কি উদ্দেশ্যে পায়, কিভাবে পায়, আমি সত্যি জানি না। তো কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার ফিল্ম পরিচালনার ক্ষেত্রে। আমি বলবো যে আপনি দারুণ ফিল্ম মেকারতে একটা ছবি পেয়ে গেলেন তা নয়। এটা হচ্ছে যেটা সবচেয়ে বড় সিনেমায় শিখতে হয়, সিনেমা করাটা শিখতে হয় না, সিনেমাটা বেচাটা শিখতে হয়। আমার ছবিটা হয়ে গেল, তারপরে ছবিটাকে নিয়ে কি করবেন, এটা সবচেয়ে টাফ কাজ। ছবি করার জন্য আপনার কিচ্ছু দরকার নেই, একটা আইফোন নিন, একটা নিজের মতো গল্প বানান, নিজের বন্ধু বান্ধব জোগাড় করুন, সাউন্ডের স্টুডিও আছে যান, কিছু টাকা খরচা করুন। কিছু তো করতেই হবে, আমি কিচ্ছু করবো না তা বললে তো কিছু হয় না। মিনিমাম একটা ইনভেস্টমেন্ট লাগে, সেইটা করুন। করে এমন যদি মনে হয় যে দারুণ কিছু বানিয়েছেন, আমি কিন্তু বলছি লোকের চোখে পড়বেই আপনি। এবং সেটা পড়ার পরে আপনি সেটা প্রযোজকের কাছে নিয়ে যান। প্রযোজক একটু খুঁজলেই, হাত বাড়ালেই আপনার চেনা জানা সব এবং 3-4 লেয়ারের নিচের লোক আস্তে আস্তে উপরে উঠবেন, প্রযোজক অব্দি পৌঁছবেন। 10 জনের কাছে আপনাকে কেউই টাইম দেবে না, 2জন টাইম দিলেন, দেখলেন, তারা বললেন হ্যাঁ একটা ছোট্ট ছবি বানিয়ে দাও দেখি। শুরু হলো আপনার জার্নি। উপায় আছে, উপায় নেই তা নয়। হ্যাঁ, ছোট কিছু বানান, এই আইফোনে বানান, ইউটিউবে ছাড়ুন, দেখুন না কি রেসপন্স পাচ্ছেন। বা আপনার যারা ভালো ভালো বন্ধু আছে, যারা আপনার ভালো চায়, সত্যি করে ভালো চায়, বা যারা সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, বা সিনেমায় সিরিয়াস সিনেমা ভিউয়ার, যারা ভালো সিনেমা দেখে, তাদের কাছে নিয়ে যান, তারা কি বলে দেখুন, ফিডব্যাক নিন, আর একটা ছবি বানান, দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে যাচ্ছে। তুমি বন্ধুর কথাটা বললে, এটা একটা কথা আছে যে প্রচলিত মিথ, ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না। আমি তো বন্ধুদের জন্যই বেঁচে আছি, আমার তো সমস্ত সিনেমা বন্ধুদের জন্য, সিনেমা ইন্ডাস্ট্রি কোনো বন্ধু নয়। তোমার বিলু রাক্ষসেও বোধহয় তোমার বন্ধু। পুরোটাই বন্ধুরা করেছে, এবং এক বন্ধু বিশেষ করে পুরোটাই আহ, বন্ধুরা করেছে। পিউপা যেমন রাজীব মেহরা প্রডিউস করেছেন আড্ডা টাইমসে, তিনি খুবই ভালোভাবেই প্রডিউস করেছেন ছবিটা। কিন্তু ওই আবার রিলিজের সময় যেন খুবই হালকাভাবে রিলিজ হয়েছিল ছবিটা। ওই ছবিটা বড় 4টে হলে রিলিজ হয়েছিল ছবিটা। এবং তবে দারুণ ফিডব্যাক ছিল। বেলু রাক্ষস, পিউপা, পার্সেল, ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে খুব ব্যাক করেন, এটা খুবই করেছেন আমার জন্য, করেন, এখনো করেন, প্রযোজক থেকে শুরু করে নিজে প্রযোজনা করেছেন আমার ছবি, এবং হেল্পও করেন খুব। হ্যাঁ, আমার এটা যেমন সত্যি, তেমন প্রচুর অভিনেতা আছেন এবং ক্রিউ মেম্বার আছে যারা আমার বন্ধু, তারা ইন্ডাস্ট্রির বন্ধু, খুব কম, প্রচন্ড ভালোবাসেন আমাকে, প্রচন্ড। তোমার কর্পোরেট লাইফে তুমি বিগ ফোরে প্রায় 17 বছর, এখন 18 বছর, 19 এখন বছর হয়ে গেল। একটা সময় তো ছেড়েছিলে। হুম। তো সেটা ছাড়ার সিদ্ধান্তটা কেন নিলে? আর এই যে বললাম, আমি তখন শুরুতেই বললাম যে তখন আমার মনে হয়েছিল আমার হাতে অনেকগুলো ছবি আছে, আমি এই জগৎটা একদম সিরিয়াসলি এক্সপ্লোর করতে চাই। তো এক্সপ্লোর করলাম, আপাতত বন্ধ করলাম এক্সপ্লোর করা, আবার তারপরে করবো আবার জয়েন করলে? যদি, হ্যাঁ আবার জয়েন করে গেছি। কারণ এই আমার অনেক টাকার বিষয় হয়ে গিয়েছিল, আমার অনেক টাকা চলে যায় একটি ছবির পেছনে, আমি টাকা দিয়ে তখন ভয় লেগে যায় আর কি। মানে টাকা আসছিল না বহু বছর ধরে, তো সংসার তো চালাতে হয়, জীবনে বেঁচে থাকতে মিনিমাম তো রোজগার করতে হয়। তো সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমি একটু ভয়ই পেয়ে গেলাম। তো সেরকম ডেডিকেশনও নেই আমার, তার মানে আর কি আমি যে সবকিছু ছেড়ে সিনেমা করতে পারি, সেটা খুব দরকার। কিন্তু সিনেমা করবো কার জন্য, আমি বললাম আমার না টাকার জন্য অতটা জয়েন করিনি এখানে। সত্যি কথা বলতে এখানে সম্মানের খুব অভাব, মানে কার কাছে আমি ডিগনিটি খোয়াচ্ছি, কার কাছে আমি জবাবদিহি করছি, এটা আমার কাছে ম্যাটার করে। আমি আবার বলছি না, লেখাপড়া শিক্ষা ডাজেন্ট ম্যাটার, মানুষ হিসেবে কেমন আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারি এটা। বলে সে যতই ঝা চকচকে হোক, যতই বড় বড় কথা বলুক এসে, সে আসলে কি মানুষ আমি খুব ভালো করে জানি। এবং আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলছি, সে অন্য কারোর কাছে ভালো হতে পারে, আমি তাকে আমার মতো। এবং যখন দেখছি বেশ কিছু মানুষ এইরকম, তার থেকে এড়িয়ে চলাটাই ভালো, এবং এরা গন্ডগোল করছে না আমার কাজে। সমাজটাও বোধহয় আস্তে আস্তে এদিকেই সেটা যাচ্ছে। জানি না, সমাজের কথা সমাজ যারা উম, চিন্তা করেন তারা মনে বলতে তো হয় পারবেন, দেখে হতে তাই। পারে। তো তোমার ভীষণ ভবিষ্যৎ? ইনফ্লুয়েন্স হতে হবে, ভীষণ ক্ষমতাধারী হতে হবে, হ্যাঁ, একদমই এইভাবে তাই। আমাকে চলতে হবে সমস্ত ক্ষেত্রে। কেন? কারণ আমি খুব স্বাধীন জীবন, স্বাধীন নিয়ে কেন চলতে পারবো না? স্বাধীনতাটা বোধহয় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনার মাসেল পাওয়ার নেই, বা স্বাধীনতা পেতে গেলে আপনাকে কোথাও একটা যুক্ত হতে হবে, কিছু একটা করতে হবে। এই জিনিসটা কেন হবে? আপনার ক্ষমতা আছে, আপনি করে খাবেন। আপনাকে এসে আপনার যদি যাক, না, তোমার ভবিষ্যতের কোনো প্ল্যান? আর কি কি করতে চাও? সিনেমাটাকে রাখলাম সাইডে,
ওটা তো চলবেই। না চলবেই নয়, মানে আমি জানি না, আমি খুব ভবিষ্যৎ নিয়ে ভাবি না। অনেক দূর তো হয়ে এলো, মানে বয়স তো ভালোই হয়ে গেল আর কি। কিন্তু তো ফিল্ম ডাইরেক্টর হিসেবে ইন্দ্রাশিস দার সাথে কথা বলে আমার যেটুকুনি আমি বুঝলাম যে ইন্দ্রাশিস দা থামবে না, সিনেমাটা ইন্দ্রাশিস দা আমি জানি না, মানে একদম থেমে তো এগিয়ে গেছি নিয়ে যাবে। অনেকদিন হলো, আমি জানি না কি করব। আমি যদি নিজের মতো করে কাজ করতে পারি করবো, বা যদি কোনো প্রযোজক রাজি হন আমার টার্মসে বা তার টার্মসে, অবশ্যই তার টার্মসে থাকবে, তিনি টাকা দিচ্ছেন। তো যদি দুজনে মিলে যাই কোনোদিন ছবি করব, আর না হলে হবে না। এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখছি না আর এবং এটা চাইও না। এটা সাইডে রেখে অন্য কোনো প্ল্যানিং? নিজের মতো কিছু করতে চেষ্টা করব, নিজের মতো করে কিছু কাজ, নিজের ব্যবসা বা এরকম করার চেষ্টা করব। এখন আপাতত চাকরিটা করছি সিরিয়াসলি, চাকরিটা কতদিন থাকে বা আমি কতদিন করতে পারি সেটা দেখি। আর তোমার ছবির বাইরে গিয়েও তুমি মানে এই যে ব্যক্তিগত মানে কোনো কাজের কথা আমি বলছি, মানে তোমার চাকরি তো গেল একটা, সিনেমা গেল একটা, কোনো আর অন্য কোনো কিছু কাজ আর কি, যেমন অনেক। আমি নিজের একটা অর্গানাইজেশন শুরু করার কথা ভাবছি। আমি আমার খুব কাছের দু তিনজন এ নিয়ে, সেটা অডিও ভিজুয়াল মিডিয়ামেই কাজটা করার ইচ্ছে আছে। সেটা অনেক দূর আমরা এগিয়েছি, আমরা দুজন তিনজন ভালো ক্লায়েন্টের সাথেও কাজ করেছি, খুবই নামকরা ক্লায়েন্টের সাথে কাজ করেছি। প্রাইমারিলি আমরা কর্পোরেট করছি, অ্যাডভার্টাইজিং করছি, প্রোডাকশনও করবো খুব তাড়াতাড়ি। তো সেইটা আর একটু ওয়েট করছি, সেটার একটু কনক্রিটাইজড হলে আমরা সেটা পাবলিশ করবো। আর আবার আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করি, মানে এই এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা অতিরিক্ত মাত্রায় তোমার এআই নির্ভর হয়ে পড়েছে, এখনকার বাচ্চারা তো অতিরিক্ত মাত্রায় এআই নির্ভর, আমার ছেলেকেও আমি দেখি সে কিছু একটা পারছে না, চ্যাট জিপিটি করে নিল। তাদের জন্য কিছু তুমি বলবে, কিছু না, বলতে আমি চাও? জ্ঞান দেবার পক্ষপাতী নই। না মানে না, মানে তোমার একটা আমি আমার ব্যক্তিগত কথা বলি অভিজ্ঞতা আর থেকে। কি। হ্যাঁ, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এটা যতটা সম্ভব এড়িয়ে চলা, অন্তত ক্লাস 10 অব্দি উচিত। তাতে ব্রেনটা ডেভেলপ করে যাক, তারপরে তুমি ওই আবার বললাম ওই এক্সপিরিয়েন্স চেতনা আহ, এসে গেলে, আমি নিজের ওপিনিয়ন ফর্ম করার ক্ষমতা চলে এলে, যেটা আমার একটা সার্টেন টাইম লাগে আসার জন্য, একটা পড়াশোনা লাগে, একটা সময় লাগে, সেটা চললে তুমি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবে সেটা তোমার ব্যাপার। কারণ এখানে আমরা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাচ্ছি চ্যাট জিপিটি ইউজ করতে গিয়ে, দেখেছি আমি নিজেই হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছি। মানে ধুম করে কিছু হলে এখন চ্যাট জিপিটি দেখে নিই, যেটা আমি ভাবতাম আগে 5 মিনিট কি লিখবো কি না লিখবো। এবং চ্যাট জিপিটি যে খুব উত্তীর্ণ মানের জিনিস দেয় তাও নয়, এবং যেটা হচ্ছে ওই চ্যাট জিপিটি দিচ্ছে সেটাই লিখে দিই। আমি আর ভাবলাম না এখান থেকে কি ইমপ্রুভ করা যায়, ফলে ইমপ্রুভমেন্ট স্কোপ গুলোকে আমরা নিজের হাতে মেরে দিচ্ছি, মানে ফিনেস গুলোকে নষ্ট করছি নিজেদের কাছে। আর্টের ব্যাপারে এটা ভীষণ প্রযোজ্য। আর যারা নিউকামার, যারা সিনেমা বানাতে চায় তাদের, তোমার তোমার বক্তব্য অনুযায়ী তাদের কেমন ধরনের সিনেমা বানানো উচিত? না, ওটা কোন একদম তার মতো করে বানানো উচিত। সে যেখানে কমফোর্টেবল, সে যেটা চাইছে সেটা বানানো উচিত। এটা নিয়ে কোনো 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 বাউন্ডারি নেই, সে যা ইচ্ছে করতে পারে। কোনো মানে যখন একটা সিনেমা তো বহুদিন ধরে চলছে, যে কোনো জিনিসেরই ফর্ম একটা সময় একঘেয়ে হয়ে যায়। সে মিউজিক হোক, সিনেমা হোক, সবই। আর যে রবীন্দ্রসঙ্গীতের মতো সুর এতদিন ধরে চলছে, এটা একটা বিরাট ব্যাপার। এর জন্যই বোঝা যায় তার তার গ্রেটনেস বা তার কত। এবং সিনেমাও চলছে তার বিভিন্ন, তবে এই ফর্ম পাল্টাবার সময় এসছে, কেউ ফর্ম পাল্টাতেই পারে, সেই ফর্মকে আবার অ্যাকসেপ্ট করতে অনেকের সময় নেয়, যে কোনো হুম। জিনিসেরই। একটা কমফোর্ট জোন থাকে তো মানুষের, সেই কমফোর্ট জোন থেকে পেরিয়ে গেলেই মানুষের অ্যাকসেপ্টেন্সে প্রচুর টাইম লাগে। তো সেই অ্যাকসেপ্টেন্স অব্দি ওয়েট করতে হয়। সে যদি ফর্ম তৈরি করতে চায়, সে নিজের ফর্ম তৈরি করুক, আস্তে সময় লিখবে। ফর্ম তৈরি করতে গেলে আগের ফর্মটাও জানা দরকার। তো তাহলে কমফোর্ট জোনে থেকে কাজটা করা উচিত। নট নেসেসারি, সেটাই বলছি, মানে সে যদি অন্য ফর্মে করতে চায়, ওই চোখে পড়তে হবে আর কি। এমন একটা কিছু করলাম সেটা কিন্তু চোখে পড়ে, মানে একটা কাজ ভালো না খারাপ সেটা কিন্তু জেনুইনলি অ্যাবসলিউট টার্মসে বিচার হয়। সেটা হয়তো 5 জন করলো, মাস করলো না, কিন্তু সে বুঝতে পারবে যে আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি। সেইটুকু কনফিডেন্স তার থাকবে, এবং আমি বলছি সেইটুকু আমি কনফিডেন্স নিয়ে বলছি, সেইটাও বুঝে যাবে। এবার সে নিজেকে কি বোঝাবে সেটা অন্য, আমি বিরাট কিছু হয়ে গেলাম বা আমি একদমই কিছু পারলাম না, আবার চেষ্টা করতে হবে, সেটা তার উপর। এখন অনেকের মানে এই যে যা তোমার সমাজ ব্যবস্থা হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে যে অনেকে এই হার হেরে যাচ্ছে, যেটা থেমে যাচ্ছে, একেবারেই থেমে যাচ্ছে, মানে হারটাকে মানতে পারছে না। তো সে ব্যাপারে তুমি কি বলবে? এইটা তো এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডিপ্রেশনের। এটা এটা প্রচন্ড। খুবই সিরিয়াস ব্যাপার, এবং প্রচুর ফিজিও সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তারা এটা অনেক ভালো ডিল করতে পারবেন। আমার মনে হয় ডাক্তার দেখানো উচিত 1 নম্বর, যদি এরকম কোনো ডিপ্রেশনের জায়গা তৈরি হয়, এবং খুব সিরিয়াসলি এটা নেওয়া উচিত। এটা নিয়ে আগের সময় যে সময় ঠাকুমা দাদুরা যেটা মজা করতেন বা সেটা এই জায়গায় আর নেই এখন সেটা।
এটা একটা সামাজিক ব্যাধির জায়গাতেও চলে গেছে এবং মানুষের চারপাশে এত কিছু দেখছে সে নিজে কোথাও ডাউন হয়ে গেলেই মনে হচ্ছে ওখানে তো হয়ে গেল, আমি হেরে গেলাম। এই হেরে যাওয়ার ফিলিংটাকে বন্ধ করতে হবে। মানে তুমি তোমার মতো বেঁচে থাকো, তোমার মধ্যেও প্রচুর কিছু আছে, সেটা এক্সপ্লোর করো কি কি আছে। যদি কিচ্ছু না থাকে সেটাই একটা বড় গুণ। সবার তো এত কিছু, আমার কিছু নেই এটাই বা কজনের আছে। তুমি চুপচাপ বসে থাকো একটা জায়গায় গিয়ে। এই বসে থাকাটা মানুষ খুব ভুলে গেছে আমার মনে হয়। নদীর পাড়ে গিয়ে বসে থাকা, পাহাড়ে গিয়ে বসে থাকা, মোবাইল ফোনটা বন্ধ করে পাহাড়ে বসে থাকো আধ ঘন্টা, নদীর পাড়ে গিয়ে বসে থাকো আধ ঘন্টা, ভালো মিউজিক শোনো, ভালো খাবার খাও, প্রেম করো, যা খুশি করো। মোবাইল ফোনটাকে পাশে সরিয়ে রাখো, ফেসবুককে পাশে সরিয়ে রাখো, ইনস্টাগ্রামকে পাশে সরিয়ে রাখো, সারা পৃথিবী থমকে দাও তোমার কাছে। এনজয় দ্য সাইলেন্স। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রশ্রীষ দা, নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। তুমি তোমার সবটা, মানে তোমার শিক্ষা দীক্ষা, তোমার ভাবনা দিয়ে, তোমার প্যাশন দিয়ে এত বাস্তব সিনেমা আমাদের উপহার দিচ্ছ, আমাদের মতন দর্শকদের উপহার দিচ্ছ। আরো এরকম অনেক সিনেমা আমাদের উপহার দাও, আমরা অপেক্ষায় থাকবো। তোমার একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, তার জন্য তোমাকে নতুন পাতার টিম থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো এসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্যে। আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই এপিসোডগুলি অবশ্যই শেয়ার করে নিন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। দেখতে থাকুন, সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।